এত বছর প্র্যাকটিসের পর যেটা হয়েছে না, তুমি সিক্স সেন্স বলো বা যাই বলো, এতটাই ওপেন হয়ে গেছে। 24 ঘন্টা না এখন চোখের সামনে মানুষের বেশি বেশি ওদের আমি দেখতে পাই, ঠিক আছে, শুনতে পাই ওদের। আসামের আশেপাশে এইসব ছাগল ভেড়া ঘুরে বেড়াচ্ছে, বা যেগুলো আউল, যেগুলো প্যাঁচা ঘুরে বেড়াচ্ছে, বলে ওগুলো নাকি হিউম্যানকে ওরা বানিয়ে রেখে ব্যবহার করছো না, কিন্তু সেকে তাকে নোংরাভাবে ফেলে রেখেছো, বা সেই জিনিসের ভেতরে হলও আছে বা তাতে কোনো ক্র্যাক লেগে গেছে। ইভেন এই জন্য ভাঙা দেখবে, ভাঙা কাচের কাপ বাটি এগুলো রাখলে ওগুলোও কিন্তু হন্টেড হয়, ওখান থেকেও কিন্তু ওগুলোতেও কিন্তু haunted। আমাদের বইটাতে কিন্তু পুরোটাই স্পিরিট দিয়ে। ওই জন্য আমাদের 5 এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্টেশন থেকে এই ডাইমেনশনে এসে তোমার অ্যান্সারটা করবে। এতে এই স্পিরিটটাকে অনেকটা কষ্ট পোহাতে হয়, ঠিক আছে। এই জার্নিটা তো তার অনেকটা কষ্ট হয়, অনেকটা পেন। এই জন্য আমরা প্ল্যানচেট বলো বা অ্যাকোয়ামেন্সি পাইরোমেন্সি বলো, এগুলো সব মাধ্যমে স্পিরিট ডাকা যায়। তো এইগুলো আমরা জানলেও এগুলো আমার কোডটা ভেঙে যায়। যেদিন থেকে ও ভেঙে গেছে সেদিন থেকে এই ডলটা পজেস। 2010 থেকে 2013 অব্দি সারা রাত আমার ঘরে হনুমান চালিসা চলতো, ঠিক আছে। হনুমান চালিসা চলতো, কারো এক্সওয়াইজেড এর কাছ থেকে তুমি 5 টাকা নিয়েছো, তোমার কাছ থেকে 15 টাকা চলে যাবে, ঠিক আছে। তুমি ওকে 5 টাকা দিয়েছো, তোমার কাছে 15 টাকা রিটার্ন আছে। এটা সব ক্ষেত্রেই তাই, লাইফের যে কোনো ক্ষেত্রে তুমি এই জিনিসটাকে ব্যবহার করো। আর আমরা আমাদের মতো ডেইলি হিলিং করে যাই। 1.5 থেকে 2 বছর পর তার বেবি হয়, ঠিক আছে। যেখানে সব ডাক্তার বলে দিচ্ছিলেন বেবি সব বলি দিত, সে তার যে ছালটা হয় বা তার যে হেড গিয়ারটা ওটা ওরা মাথার উপর পরে নিত। তো ওকে ডাকতে বেশি সুবিধা হতো, কারণ ওর যেহেতু এসেন্সটা ওই সে খালের মধ্যে রয়ে গেছে। এই কারণে আপনাদের ঘরে কি পুতুল আছে বা টেডি বিয়ার্স আছে? কেন বলছি জানেন তো? কারণ টেডি বিয়ার্স বা ডলের মধ্যে স্পিরিট থাকতে পারে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে আমাদের সাথে সেটা অলরেডি আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। সৌরভ দা আজকে আমাদেরকে বলবে রেকি হিলিং কিভাবে করা হয়, তার হিস্ট্রি, এবং সে একজন গ্রে ম্যাজিশিয়ান যে ব্ল্যাক ম্যাজিকও পারে, হোয়াইট ম্যাজিকও পারে। আর তার জীবনে কিছু কিছু ভৌতিক ঘটনা যেটা তাকে নাড়িয়ে দিয়েছে এবং সে পাগল হয়ে গেছিল কিছু বছর, 3 বছর না 4 বছর এরকম। আপনারা পডকাস্টটা পুরো দেখতে হবে কিন্তু। সেখানে তিনি ঘুমাতে পারেনি 3-4 বছর। কেন, কি জন্য? এবং তার বাড়িতে একটা ডল আছে, যেটা প্রথমে আপনাদেরকে বলছিলাম। সেই ডলটা নাকি তার খাট নাড়িয়ে দেয়। কিভাবে না একটা ডল খাট নাড়াচ্ছে, খুবই অবাক লাগতে পারে। আর আপনাদের জন্য আবারও ভৌতিক নিয়ে চলে এসেছি, জাস্ট পুরোটা দেখবেন। কিন্তু যাওয়ার আগে এবং ডাইরেক্ট তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলে থাকি, 2-3টে তো এপিসোড আমাদের হয়েছে, সেখানে আপনারা গেলে জ্ঞানটা পাবেন। আমি জানি সেখানে ভিউজ নেই বা সেখানে আমরা ভিউজ পাইনি, ইন্টারেস্টিং না, ভৌতিক না, কমার্শিয়াল না, আহ, কোনো ব্যাপার না। আবারও ভৌতিক স্টার্ট হয়েছে, এবার চলবে ডিসেম্বর পর্যন্ত। তো ডাইরেক্ট তার কাছে। দাদা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো কৌশিক? এই চলছে দাদা। দাদা আজকে আমরা কি দিয়ে শুরু করবো বলো আজকে? দেখো, আজকে তো মেইনলি উইকা নিয়ে আলোচনা হবে, কিন্তু তুমি যে টি শার্টটা পরে আছো ওটা নিয়ে হ্যাঁ। বলি। এই যে টি শার্টটা পরেছে, নাভাজো ট্রেন্ড বলে একটা ট্রেন্ড রয়েছে, নাভাজো ওকে। রিচুয়ালস হয় সেখানে। যখন যারা চিফটেন হয়, হেড যে চিফটেন থাকে, তারা এই রকমের মাস্ক এবং এই ধরনের এই যে মাথার উপর যে হেড গিয়ারটা আছে এগুলো ব্যবহার করে করে স্পিরিট কলিং হয়, এদের রিচুয়ালসও হয় আলাদা, স্টোরি টেলিং একটা সেশন হয়, যেটা আমরা উইন্টারে করি, নাভাজো ট্রেডিশন যেটাকে বলি। সেখানে ওই সেম জিনিসই ব্যবহার করা হয়। ওকে, এটা কি আমাদের ইন্ডিয়ান ট্রেডিশন নাকি না, বিদেশি? ইন্ডিয়ান, এটা আফ্রিকান বলতে পারো। ওকে, মানে এটা ধরো না, যখন আমরা টিভিতে দেখি না নানান হ্যাঁ, টাইপের, টিভিতে আমরা ওই যেগুলো দেখি। ওয়াকান্ডা ফরএভার, মানে হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ, প্যান্থারে দেখেছিলাম। একদমই একদমই। ওইখানকার যারা হেড হয়, যারা চিফটেন বলে হুম তাদেরকে, হুম তারা হুম হুম। এই ধরনের হেয়ার মাস্ক বা হেড গিয়ার পরে তারা স্পিরিট কলিং করে। এবং এইটা একটা ট্রেডিশন হচ্ছে, এটা ধরো যেই দিন হয় নবজ ট্রেডিশনটা, হুম। সেদিন স্পিরিট কলিং করা হয়। ওরা এরকম বনফায়ার করে বসে, রাউন্ডে বসে। হুম। একজন মানে একজন যে চিফটেন, সে স্টোরিটা শুরু করে, প্রত্যেকে ওই সেম স্টোরিটা ক্যারি ফরওয়ার্ড করে। তারা কিন্তু জানেও না কি স্টোরি হবে, কিন্তু একসঙ্গে বসে প্রত্যেকে পরপর ক্যারি ফরওয়ার্ড করে। এইভাবে স্পিরিট কলিং হয়। ধরো আমি বললাম রাম বনে গেল। তুমি বললে রাম বনে গেল, হ্যাঁ। ও হয়তো ধরো জানে না বা আমি ধরো জানি না, আমরা নিজেরাই ওটা কন্টিনিউ করতে পারবো পর পর। মানে রাম বনে গেল, তারপর সীতার সাথে দেখা হলো, একদম এরকম একটা ব্যাপার। এরকম। ও তারপরের জন বলবে তাহলে রাবণ এসে সীতাকে হরণ হরণ করলো। করে নিয়ে চলে, মানে স্টোরিটা অটোমেটিক্যালি হবে, এই জন্য স্টোরি টেলিং। এই স্টোরিটার মানে মাহাত্ম্যটা কি, মানে কেন, কি এটা যেই তোরা প্রথমে ফায়ারকে ইনভোক করা হচ্ছে, একটা এলিমেন্ট, ওয়ান অফ দি মোস্ট স্ট্রংগেস্ট এলিমেন্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট, ঠিক আছে। ফায়ারকে ইনভোক করা হচ্ছে। হুম আর তুমি যখন রাউন্ডে বসে করছো না, কোনো কিছু রাউন্ডের সার্কেলিং যখন হয় বা হুম সিলিন্ডার হুম হুম ওয়েতে যখন হুম হয়, হুম হুম। তখন অটোমেটিক্যালি ওখানটা পোর্টাল ক্রিয়েট হয়। তো তখন এটা স্পিরিট কলিংটা অটোমেটিক হয়, ঠিক আছে, এইভাবে। হুম। আর দাদা তুমি জানো এবং সবাই জানে যে আগুন কিন্তু প্রথম আবিষ্কার মানুষ জীবন, হুম। তাই তো? ভুল বলছি না আশা করি। তো সেই কারণে কি আগুনটাকে এরকম ভাবে দেখা হয়?
না ওইভাবে না, দেখো কারণ যোগ্য তো আগুন লাগে, এবং তোমরাও যে ধরনের রেকি কাজ করছো সেখানেও কিন্তু আগুন লাগছে। আগুন এই কারণে বেশি আগুনের ব্যবহার বা আগুনটাকে এই কারণে প্রাধান্য বেশি দেওয়া হয় কারণ আগুনের মাধ্যমে তোমার ম্যানিফেস্টেশনটা খুব ফাস্ট হয়। ঠিক আছে, কারণ আগুন যখন জ্বলে তুমি সেখানে যখন একটা আগুন যখন জ্বলছে সেখানে 2-3টে এলিমেন্ট রিপ্রেজেন্ট হচ্ছে। হুম সেখানে তুমি কাঠ দিয়ে জ্বালো, সেখানে আর্থ এলিমেন্ট হচ্ছে। হুম হুম আগুনটা ফায়ার, সেখান থেকে স্মোক বেরোচ্ছে, ওটা এয়ার এলিমেন্ট হচ্ছে। ঠিক আছে, হুম এবার ওর মধ্যে যদি ঘি ঢালো হুম সেটা একটা লিকুইড এলিমেন্ট হয়ে যাচ্ছে, ওয়াটার এলিমেন্টের কাজ করছে। এইভাবে যখন 4-5টা এলিমেন্ট একটা জায়গায় কাজ করছে তখন অটোমেটিক্যালি ম্যানিফেস্টেশনটা খুব ফাস্ট হয়। এই কারণে আগুনের ব্যবহার। আহ, মানে এই জন্য বড় বড় কোনো কাজ করতে গেলে বলে যোগ্য করতে হবে। একদমই তাই, অগ্নি শুদ্ধিকরণ যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেটা। আর দাদা তুমি এক্ষুনি বলে অ্যানিমেল স্পিরিট, হুম। এই অ্যানিমেল স্পিরিট কি একটা অ্যানিমেলকে বাঁচিয়ে রেখে, নাকি তার যেটাকে বলা হয় বলি দিয়ে তারপর তার কাজ? না এটা ব্যাপারটা বলিন নয়, এটা হচ্ছে ধরো আগেকার দিনে হতে এখন হতো, ধরো তুমি কিছু পুষছো, তোমার যে পোষ্য আছে হুম। সে মারা গেল, হুম সে মারা গেলে তার তো একটা স্পিরিট হচ্ছে, একদম। সেই স্পিরিটটাকে দিয়ে তুমি যে কাজ করাতে পারো বা তোমার ভালোর জন্যই তুমি ব্যবহার করলে বা তাকে মানে তাকে তুমি যখন মর্জি মতো ডাকলে কল হুম করলে, হুম সেটাই অ্যানিমাল স্পিরিট। এবার আগেকার দিনে বা এই চিফটেনরা কি করতো, ওরা ওখানে তো বলি প্রথা ছিল তখনকার সময়, হুম যাকে বলি দিত সে তার যে ছালটা হয় বা তার যে হেড গিয়ারটা ওটা ওরা মাথায় উপর পরে নিত। হুম তো ওকে ডাকতে বেশি সুবিধা হতো কারণ ওর যেহেতু এসেন্সটা ওই ওই সে খালের মধ্যে রয়ে গেছে, হুম। এই কারণে এই অ্যানিমেল গুলোকে ব্যবহার করা হতো। তা ওই রিচুয়ালটা কি এখন আমরা দেখতে পাচ্ছি ওটাই, নাকি আলাদা কিছু ওটা? না আমরা ধরো আমরা যারা উইকেন্ড রয়েছে আমরা বছরে একবার করে নবাজও করি। ঠিক আছে, এই তোমার নিউ ইয়ারটা পড়লে জানুয়ারি মাসে যে কোনো একটা দিন আমরা নবাজোটা করি। বাকি ট্রেডিশনে আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা উইকেন্ডে এখনো করি। এবার দাদা, এই তোমার যে মেন প্রফেশন হুম এবং হুম। যেটা দিয়ে তোমার সাথে যোগাযোগ, রিকি হিলিং বা রিকি, আমি কি মানে ভাষাটা কি ভুল বললাম? রেকি, রেকি বলে না কি রিকি বলে? রেকি বলে। রেকি বলে। হ্যাঁ। তো এই রেকিটা কি, মানে এটার তোমার কাছে কি বিশ্লেষণ তুমি দিতে পারো আজকে? রেকি মানে হচ্ছে ডিস্টেন্স হিলিং। ঠিক আছে, কখনো ছুঁয়েও হয় কখনো না ছুঁয়েও হয়। ঠিক আছে, এগুলো যারা যারা রেকি মাস্টার আছে তারা করে। আমরা মেনলি রেকি হিলিং করি না, আমরা উইকেন্ড। তো আমাদের কোল্ড ড্রেন হিলিং হয়। ঠিক আছে, কোল্ড ড্রেন হিলিং হয়, পশ্চার আছে, বিভিন্ন রকম স্পেল কাস্টিং আছে, ক্যান্ডেল ম্যাজিক আছে, ওইখান থেকে কাউকে হিলিং করা হয়। এইভাবে আমরা হিলিং করি, বা ক্রিস্টাল ম্যাজিকও আমরা হিলিং করি। হিলিংটা কি কি হয়? হিলিং এর বিভিন্ন রকম আছে, ক্রিস্টালে হিলিং হয়, ক্রিস্টালের মধ্যে একরকমের না দাদা, আমি হিলিং বলছি না। ধরো না কারোর ধরো গাঁট ব্যথা, হুম। কারো পড়ে গিয়ে পাটা ভেঙে গেছিল, তার ঠিক হয়ে তারপর কিন্তু একটা ব্যথা রয়ে হুম। গেছে, হিলিং এর দ্বারা কি সেটা হয়? একদম, আমি হিলিং এর মাধ্যমে আমি আমার এনার্জিটাকে ট্রান্সফার করতে পারি। হুম। ঠিক আছে, এনার্জি ট্রান্সফার করে পুরোনো এনার্জিটা যারা স্টাক এনার্জি আছে ওটাকে রিমুভ হুম। করে দিয়ে আমার এনার্জিটা দিয়ে আমি ওই জায়গাটা হিল করতে পারি। তো এবার তুমি তো মনে হচ্ছে যে তুমি মেডিকেল সায়েন্সে কোনো জায়গায় ইয়ে করছো না, একটু ছ্যাঁকা দিয়ে বেরিয়ে এসছো না? না, এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার নয়, কারণ এটা হিলিংটাতে তুমি যখন করছো, একজন মানুষকে যখন তুমি হিল করছো তাকে তুমি জানিয়ে করছো। হিলিং সবসময় জানিয়ে করতে হয়। ঠিক আছে, না তুমি যদি কাউকে না জানিয়ে হিলিং করো না, সেটা হয়তো কাজ হবে 10-20%। তুমি যদি তাকে জানিয়ে করো যে আমি তোমার আজকে হিলিং করবো এই সময়, তো 80% সে কিওর হয়ে যাবে। তো এরকম হয়। তো মানে আমি যে জিনিসটা জিজ্ঞেস করছি যে আহ, কোনো জায়গায় মনে হয় না যে তুমি মেডিকেল সায়েন্সে যে ওষুধ আছে হুম বা তাদেরও কিছু ট্রিটমেন্টের পদ্ধতি, বা যারা এমবিবিএস পড়ছে হুম। বা যারা মেডিকেল লাইনে রয়েছে, তারা এত বছর করে করার পর তারা যখন এই জিনিসটাকে যখন ঠিক করতে পারছে না, সে তারপর কিন্তু তোমরা স্টার্ট করছো, এবং তোমরা কিন্তু অনেক জায়গায় হিলিং করেছো এরকম কাজ। এইটা দেখো, এই জন্য এটা ম্যাজিক। ঠিক আছে, যেহেতু এটা বিয়ন্ড সায়েন্স। ঠিক আছে, ম্যাজিক কিন্তু কখনো সায়েন্সকে ছাড়া নয়। তুমি সিগমন্ড ফ্রয়েড বলো, ঠিক আছে, যত রকম এরকম যারা যারা সায়েন্টিস্ট ছিল যারা পরবর্তীকালে উইকেন্ড হয়ে গেছে, ঠিক আছে, তারাও কিন্তু এই যে জিনিসগুলোকে বুঝতে পেরেছে, এগুলোকে প্র্যাকটিস করেছে, অটো রাইটিং করেছে, করে এরা নিজেদেরকে বুঝতে পেরে মেডিকেল সায়েন্স যেখানে কাজ করছে না, বা ধরো তুমি তোমার কোথাও চোট লেগেছে, তুমি ওষুধ খাচ্ছ, তার সাথে তুমি চাইছো জিনিসটা আরো তাড়াতাড়ি রিমুভ হোক বা হিল হোক, তখন তুমি উইকেন্ড হিলিং নিলে। তো এরকম, বা ধরো সাপোজ তুমি এখানে আছো আজকে, আমি ধরো বাইরে কোথাও আছি, সেখান দিয়ে তুমি তো সেখানে ধরো মেডিকেল তুমি নিচ্ছ, এবার তুমি আমাকে ডিস্টেন্স হিলিং বললে আমি ওখান থেকে কোল্ড ড্রেনে তোমাকে ডিস্টেন্স হিলিং পাঠাতে পারি। সম্ভব এটা, এটা সম্ভব। কিন্তু মানুষের বিশ্বাসটা থাকতে হবে। মানুষের বিশ্বাস থাকতে হবে, মানুষকে জানিয়ে করতে হবে। মানে আমরা উইকেন্ডে সবসময় বলি যাকে আমরা হিল করছি তাকে জানিয়ে করবো, তাহলে তার কাজটা আরো বেশি হবে। কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে সে ভাববে যে আজকে আমি হিলটা হব, তো অটোমেটিক্যালি আমি যখন হিলিং এনার্জিটা পাঠাবো, হুম। তো ওর বডি বা ওর অরাটা ওটাকে অ্যাবজর্ব করবে, অ্যাকসেপ্ট করবে। বুঝতে পেরেছো? এই জন্য। একটা জিনিস বলো, এই হিলিং বা এই যে পদ্ধতিগুলো আছে, এটা কি সূত্রপাত ইন্ডিয়াতে?
সারা বিশ্বেই এক এক সময় বিভিন্ন রকমভাবে হিলিং চালু হয়, ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে যেরকম হয়েছে, বাইরেও হয়েছে, ইজিপ্টে হয়েছে, আফ্রিকাতে হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যখন তারা প্রয়োজন মনে করেছে যে তাদের কাছে ধরো সেই সময় মেডিকেল ব্যবস্থাটা ছিল না, সেই সময় তারা যে মেডিকেল হেল্পটা নেবে সেই ক্ষমতাও তাদের ছিল না বা সেই সুবিধাও ছিল না, তখন তারা এই ম্যাজিকের শরণাপন্ন হয় বা ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করে এবং সেখান থেকেই তারা হিলিং হয় বা তারা নিজেদের যেরকম কাজকর্ম থাকে সেগুলো করে। এই উৎপত্তিটা কোথায়? তুমি তো সব রকম জায়গা বললে, মানে একবারে তো সব জায়গায় উৎপত্তিটা হয়নি। দেখো, উৎপত্তি বলতে গেলে তুমি যদি, আমি উইকা নিয়ে বলছি, ঠিক আছে? আজ থেকে মনে করা হয় আজ থেকে 30,000 বছর আগে উইকার উৎপত্তি, ঠিক আছে? এটা তারও আগের, কিন্তু 30,000 বছর আগে ইউরোপ বা আমেরিকার কিছু কেভ আছে, যে কেভ থেকে গুহা চিত্র পাওয়া যায়, যেখানে একজন দেবী মূর্তি বা নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছেন, সামনে কয়েকজন নীল ডাউন হয়ে আছে এবং সামনে একটা অ্যানিমেল স্যাক্রিফাইস করে রাখা, গুহা চিত্র। তো ওইটাই ধরা হয় যে ওইখান থেকে উইকা শুরু। ওইটা যারা করেছে তারা তো তার আগে থাকতে আরো ভাবছে, তো তার আগেও উইকা শুরু আছে, কিন্তু সেটা আমরা জানি না বলে আমরা ওই সময় থেকে ধরে নিচ্ছি উইকা শুরু। এবার তুমি যদি ওইটা ধরো তাহলে ওইখান থেকে এই জিনিসটা হয়ে চলে আসছে। ওকে, তাহলে আমি একটা জিনিস বলি, আমি হিস্ট্রি অফ আর্ট নিয়ে যখন পড়ছিলাম তখন এই ব্যাপারটা আমাদের ছিল যে 30,000 বছর আগে এরকম একটা গুহা চিত্রতে, এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে সারা বিশ্বে একই সময় কিন্তু গৃহচিত্রটা হয়েছে। একদমই তাই। গুহা চিত্রটা হয়েছে এই পুরো একই সময় হয়েছে। এই গুহা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে শিকার করার আগের একটা ছবি বা একটা কি বলবো, এটা মানে স্ট্রাকচার করেছে বা মানচিত্র করে তারা করে রেখে দিয়েছে। তো এটা কি কোনোভাবে এটার সাথে যুক্ত? একদমই তাই, কারণ দেখো সেই সময় হয়তো একটা ট্রাইব ওইটা করেছে, অন্য কোনো ট্রাইব অন্য কোনো রকম ভাবে ওয়ার্শিপ করেছে, ঠিক আছে? প্রত্যেকে তো সেই সময় সার্ভাইভ করার জন্য ফাইট করছে, যে যেভাবে সার্ভাইভ করবে। আর তখন স্যাক্রিফাইস ছাড়া সার্ভাইভ কি করে করবে? তখন স্যাক্রিফাইস করে, তখন যেহেতু দেবী মূর্তি, তখন কেন নারী মূর্তি? কারণ প্রকৃতিকে যেহেতু নারী মনে করা হয়, যেহেতু মাদার গডেস বলা হয়, ওই জন্য তারা একটা দেবী মূর্তির ছবি আঁকে। তো সেইখানে দেখা যায় তারা প্রকৃতিকে, যেহেতু প্রকৃতির থেকে তারা বলিটা দিচ্ছে, অ্যানিমেলটা নিয়ে, তারা প্রকৃতিকে প্রথমে দিচ্ছে যে তুমি প্রথমে অ্যাকসেপ্ট করো, দেন আমরা অ্যাকসেপ্ট করো। ওই কারণে আগে স্যাক্রিফাইস করে এনে আগে দেওয়া হতো। দাদা, ব্ল্যাক ম্যাজিক যেটা আমরা শুনে থাকি খুবই বাজে, এবং হোয়াইট ম্যাজিক নাকি শোনা যায় যে খুব ভালো হলো, কেন? মানে আলাদা আলাদা কি ব্যাপার? দেখো, আলাদা কিছু না, লোকের জানাই ভুল আছে, জ্ঞানে ভুল আছে, ঠিক আছে? হোয়াইট ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক বলে আসলে কিছু হয় না। ম্যাজিক অলওয়েজ নিউট্রাল, ঠিক আছে? তুমি একটা মেডিসিন খেলে, মেডিসিনটা ভালো বা খারাপ বলে না, তোমার শরীরে স্যুট করে গেলে সেটা ঠিক আছে, স্যুট না করলে সাইড এফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সেরকমই ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না। ম্যাজিক নিউট্রাল। যে ম্যাজিশিয়ান হয়, যে ম্যাজিকটা মানে পারফর্ম করছে, তার যে হার্ট, দ্য কোর, সে কীরকম ম্যাজিশিয়ান তার উপর ডিপেন্ড করে সেটা ব্ল্যাক ম্যাজিক হবে না হোয়াইট ম্যাজিক হবে। আর এই তোমার ব্ল্যাক হোয়াইটের মাঝখানে আরেকটা ম্যাজিক হয়, গ্রে ম্যাজিক, সেটা অনেকেই জানে না, ঠিক আছে? মানে যারা হোয়াইটও করতে পারে ব্ল্যাকও করতে পারে, তারই হচ্ছে গ্রে ম্যাজিশিয়ান। যেটা তুমি, হ্যাঁ, যারা ধরো ব্ল্যাক ম্যাজিশিয়ান তারা কিন্তু কখনো হোয়াইট করে না, বা যারা হোয়াইট ম্যাজিশিয়ান তারা কোনো ব্ল্যাক ম্যাজিক করে না। যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান তাদের সসারার বলা হয়, ঠিক আছে? যারা হোয়াইট ম্যাজিশিয়ান তাদের উইচ বলা হয়, যারা গ্রে ম্যাজিশিয়ান তাদেরও উইচ বলা হয়, ঠিক আছে? কিন্তু তারা দে আর গ্রে উইচ। মানে সসার বলে সসার অফ স্টোন কি সেটার মধ্যে কিছুটা ভাগ দেওয়া, মানে ওই কথা? না 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 না, ওটা ওই স্টোন আগেকার শব্দ, ওইটা সসারারটা তারও আগের শব্দ, বুঝতে পারছো? তো এইগুলোর পদ্ধতিটা একটু বলো না, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে। ধরো না, ব্ল্যাক আমি কারোর উপর করতে চাইছি, তুমি এক্ষুনি ওভার দ্য ফোন আমরা বা ওভার দ্য ক্যামেরা আমরা কথা বলেছিলাম যে ধরো না তুমি আমার ভালোর জন্য একটা ম্যাজিক করলে, কিন্তু সেই ম্যাজিকটা অন্য একজনের জন্য খারাপ, একদম। এবং তার কাছে কিন্তু সেটা ব্ল্যাক হচ্ছে, আমার কাছে সেটা কিন্তু হোয়াইট হচ্ছে। দেখো, তুমি আমার কাছে, ধরো তুমি আমাকে একটা স্পেল করতে বললে, বা তুমি আমার কাছে একটা কোনো ক্রাফটের জন্য কোনো হেল্প চাইলে, যে XYZ তোমার কোনো ক্ষতি করছে, তো তুমি তার থেকে একটা হেল্প চাইছো আমার থেকে, আমি তোমাকে একটা হেল্প করলাম, ঠিক আছে? সেটা তোমার ক্ষেত্রে পজিটিভ হলো, আমি যার এগেনস্টে তুমি হেল্পটা ব্যবহার করলে আমার হেল্পটা, তার ক্ষেত্রে তো এটা নেগেটিভই হলো, তাই না? তো সেইভাবেই হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের, তো সেটা না করে কাজ করা যায় না? না, কি করে কাজ করবে? তোমাকে যে কোনো একটা জিনিস ভেবে করতে হবে। তুমি ধরো সাপোজ যদি তুমি যখন ডাক্তার হও, তুমি ওটি করতে গেছো, তুমি কি এটা ভাববে যে মানে আমি পেশেন্টের হাত পা না কেটে আমি ওটি করবো? এটা কোনোদিন তো সম্ভব না। তো ওটি করতে গেলে তোমাকে সার্জারি করতেই হবে, তো সেরকম। তো ম্যাজিক করতে গেলে তুমি কারোর ভালো হবে, কারোর খারাপ হবে, এটা হচ্ছে ব্যাপার। আর দাদা, তুমি এক্ষুনি বলে তুমি তোমার এনার্জির দ্বারা এই হিলিং গুলো করো, এবং এরকম অনেকগুলো ঋষি মনীষী ছিলেন এক সময়। আমি যদি রিসেন্ট ধরা যায় তাহলে রিসেন্ট আমি মানে যাকে আমরা এতবার চিনি, যিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব, উনিও তো এরকম পাওয়ার, মানে গিরিশ ঘোষের গলার যে ক্যান্সারটা নিয়ে নিয়েছিলেন,
এবং নিজের কাছে নিয়ে নিয়েছিলেন, তিনিও কি এই বিষয়টার উপর পারদর্শী? হ্যাঁ, উনি যেটা করেছেন ওটা কিন্তু রেকি হিলিং, ঠিক আছে? হ্যাঁ মানে আমি হ্যাঁ। ওটাই জানতে চাইছি, মানে ওটা কি টাইপের ওটা? ওইটাও রেকি হিলিং হচ্ছে তোমার দুটো স্টোনের ক্রিস্টালসের অনেক ব্যবহার থাকে, ঠিক আছে? প্রথমে যে রেকি মাস্টার হবে তার প্রথমে তার যে চাকরাগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। হুম। এর ক্রিস্টাল থাকে, ওয়ান্ড থাকে, সেই ওয়ান্ড থেকে ক্রিস্টাল দিয়ে যে চাকরায় বা যে জায়গাটা প্রবলেম আছে, যে পেশেন্টটা যেখানটা ডিজিজটা আছে ওইখান থেকে নিয়ে সল্ট ওয়াটারে রিমুভ করতে হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রসেস। এবার তুমি এটা হচ্ছে রেকির ক্ষেত্রে, তুমি যদি উইকেন্ড হিলিং বলো, উইকেন্ড হিলিং এ তুমি ধরো সাপোজ কারো ক্যান্সার হয়েছে, তো আমরা অ্যামেথিস্ট দিই। অ্যামেথিস্ট ক্যান্সারকে রিলিফ করতে অনেকটা সাহায্য করে, যেহেতু পার্পেল কালার, পার্পেল চক্রাতে কাজ করে, ওটা ক্লাম চক্রাতে কাজ করে। এছাড়াও কোল্ড্রেন হিলিং হয়, বিভিন্ন রকম কোল্ড্রেন হিলিং আছে, প্রসেস আছে, চান্টিং আছে, সেগুলোর ব্যাপার তো রয়েছে। তো তোমার কাছে কি মনে হয় উনি কেমন টাইপের ঋষি বা মনীষী বা তান্ত্রিক ছিলেন যে এটা এরকম নিয়ে নিতে পারতেন? উনি মহাপুরুষ ছিলেন না উনি, হ্যাঁ, আর ওনার ব্যাপারে কি বলবো, উনি মহাপুরুষ ছিলেন। মানে এটা এটা কি তোমাদের এই স্টাডিতে সম্ভব আছে, লেখা আছে বা এরকম, যে এটা এরকম মানুষের একটা ক্যান্সার হুম, নিয়ে নিজের শরীরে দিতে পারে? দেখো অনেক উইচ রয়েছে এখনো অব্দি পৃথিবীতে যাদের পক্ষে এই জিনিসগুলো সম্ভব করা আছে এখনো? আছে, ঠিক আছে? অনেক, ইন্ডিয়াতে আছে? হ্যাঁ আছে। আমি একজনকে চিনি কিন্তু উনি নামটা বলাটা ঠিক হবে না, না। ঠিক আছে? আমার বাড়ির সামনেই থাকে, ঠিক আছে, ঢাকুরিয়াতে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু নাম বলাটা ঠিক হবে না। উনি এমন অনেক কিছুই পারেন যেটা সাধারণ লোক দেখলে বিশ্বাস করবে না, ভাববে যেটা হয় না, সম্ভব না, ঠিক আছে? এরকম রয়েছে। মানে কতটা সিদ্ধই লাভ একদম। করেছেন, মানে এই বিষয়টাতে যে এরকম সম্ভব, মানে আমাদের কাছে মেইনলি আজকে যারা পডকাস্টটা শুনবে দাদা, মানে তোমাকে মাঝে একটু হ্যাঁ, আটকাচ্ছি, মানে তারা কিন্তু আর মনে হয় চেম্বারে বা ডাক্তারের চেম্বারে সেভাবে মনে হয় যাবে না। না না, দেখো আমরা উইকেন্ডে সবসময় বলি মানে মেডিকেল টাইমে যে ট্রিটমেন্ট সেটা অলওয়েজ নেওয়া উচিত, তার সঙ্গে উইকেন্ড হিলিংটা নাও, ঠিক আছে? কারণ তোমার তুমি মেডিসিন যেটা নিচ্ছ ওটা তোমাকে ভেতর থেকে, তোমাকে ওষুধটা ভেতরে গিয়ে কাজ করছে, আমরা বাইরে থেকে কাজ করছি, ঠিক আছে? আমাদেরটা অনেকটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মতো। ম্যাজিকও হোমিওপ্যাথিক হয়, কন্টেজিয়াস ম্যাজিক হয়, সিম্প্যাথেটিক ম্যাজিক হয়, অনেক রকমের হয়, প্রসেস আছে, জিনিসপত্রের ব্যবহার আছে, আরও আছে, অনেক কিছু রয়েছে। তো আমরা সবসময় বলি তুমি মেডিকেল যে হিলিংটা নিচ্ছ ওটা নাও, তার সঙ্গে উইকেন্ড হিলিংটা নাও, যাতে তুমি রিকভারিটা তাড়াতাড়ি করো, বা তোমার এই চিন্তাটা না থাকে যে আমি সুস্থ হব, তো এই জিনিসটা যাতে না থাকে। মানে সুস্থ হতেই হবে এই জিনিসটা একদম ছাড়া। একদম। আর দাদা, তাহলে আমার এই বিষয়ের একটা স্টোরি কি শোনা যেতে পারে? তোমার কিছু এরকম হিল করেছো যেটা খুব একটা। দেখো আমি যখন কবেনে ছিলাম, তো আমাদের এরকম একটা কেস এসেছিল, আমি নামটা বলছি না, উনি প্রফেসর একজন, উনি ওনার ওয়াইফ 10 বছর ধরে চেষ্টা করছিলেন, বেবি হচ্ছিল না, ঠিক আছে? অনেকবার চেষ্টা করেছেন, তারপরে তোমার ওই হোমিওপ্যাথি বহু জায়গায় দেখিয়েছেন, হোমিওপ্যাথি ডক্টর হ্যানিম্যানকে দেখিয়েছেন, যারা যারা যত রয়েছে, যত বড় বড় কবিরাজ রয়েছে, তারা তারা বলেছে যে তাদের পক্ষে আর সম্ভব না, তার বেবি হবে না। তো তারা আমাদের কবেনে আসে, হেল্প চায়, আমরা হিলিং স্টার্ট করি। কিছু স্টোন দিতে হয়, ব্লাড স্টোন বলে একটা স্টোন আছে, যাদের বেবি হয় না বা বেবি সংক্রান্ত সমস্যা থাকে তাদের ওটা বেড সাইডে নিয়ে শুতে হয়। এছাড়া কিছু গডেস আছে, কিছু গডেসের সাইন সিম্বলস আছে, সেগুলো রাখতে হয়। আর আমরা আমাদের মতো ডেইলি হিলিং করে যাই। 1.5 থেকে 2 বছর পর তার বেবি হয়, ঠিক আছে? যেখানে সব ডাক্তার বলে দিচ্ছিলেন বেবি সম্ভব না। আজকে ছেলেটার বয়স 5.5 না 6 বছর বয়স, কিন্তু সে এতটাই ধার্মিক, এই বয়সে সে ডেইলি 2 ঘন্টা পুজো করে, ঠিক আছে? ঠাকুর ঘরে বসে থেকে সারাদিন পুজো করে। মেবি হয়তো আমরা যেহেতু স্পিরিচুয়াল দিক থেকে এতটা হিল করেছিলাম, সেটা হয়তো ওর মধ্যে অনেকটা ট্রান্সফার হয়েছে। তারা আমাদের প্রায় ফোন করে, নামও আমরা জানি, কিন্তু ওটা না, ক্যামেরায় বলা উচিত দরকার না নেই। কখনোই। হ্যাঁ, এটা সে স্কুলে যাচ্ছে একদম সুস্থ একদম একদম সবকিছু। কিন্তু তার সাথে সে ততটাই ধার্মিক, ততটাই এই বয়সে 5 বছর বয়সে যেইভাবে পুজো করে, যতটা সময় আমি নিজেই করি না, ঠিক আছে? এরকম ব্যাপার। আর এই যে মানে এই যে ব্যাপারটা আছে যে অনেকে এরকম আছে যাদের বলা হয়, বা যারা জ্যোতিষ বা হাত দেখে বা তান্ত্রিকরা দেখে বলে যে তোমার কর্মের জন্য তোমাকে এই পাপটা নিতে হচ্ছে, বা এরকম অনেক জায়গায় শোনা গেছে যে প্রচুর টাকার মালিক সে, হুম হুম। তার আজকাল বেবি হচ্ছে না, তাকে অ্যাডপ্ট করতে হচ্ছে। তো কিছুটা কি কর্মের ব্যাপারটা রয়েছে? দেখো, তোমার কাছে কি মনে হয়? কর্মাটাই মেন, ঠিক আছে? কর্মাটাই মেন। তুমি যেরকম কর্মা করবে সেটা তোমাকে থ্রিফল্ড হয়ে রিটার্ন আসবে। তুমি কোনো কিছু ভালো করলে সেটা ভালোভাবে থ্রিফল্ড হয়ে রিটার্ন আসবে, তুমি কিছু খারাপ করলে সেটা খারাপ হয়ে রিটার্ন আসবে। সাপোজ ধরো তুমি কারো এক্স ওয়াই জেড এর কাছ থেকে তুমি 5 টাকা নিয়েছো, তোমার কাছ থেকে 15 টাকা চলে যাবে, ঠিক আছে? তুমি ওকে 5 টাকা দিয়েছো, তোমার কাছে 15 টাকা রিটার্ন আসবে। এটা সব ক্ষেত্রেই তাই, লাইফের যে কোনো ক্ষেত্রে তুমি এই জিনিসটাকে ব্যবহার করতে পারো। তুমি যেভাবে তোমার তোমার কাজ, তোমার অ্যাক্টিভিটিস, লাইফ অ্যাক্টিভিটি, তোমার যেমন কর্ম যেরকম হবে, তোমার রেজাল্ট সেরকম হবে। তো সেই হিসাবেই কারোর এই জন্য পাস্ট লাইফ আমাদের রিডিং নিতে বলি, যে পাস্ট লাইফে কি হয়েছিল, কেন এই লাইফে হচ্ছে না, বা এই লাইফে যে ট্রমাগুলো আছে। অনেকে দেখবে এই লাইফে অনেক ক্ষেত্রে ভয় পায়,
কেউ হাই স্পিডে গাড়ি চালালে ভয় পায়, কেউ রাত্রিবেলা শুতে ভয় পায়, ঠিক আছে, অনেক অনেক রকমের ভয় আছে। তো এইগুলো পাস্ট লাইফ থেকে রিলেটেড, হয়তো এই লাইফে কিছু হয়নি, পাস্ট লাইফে কোনো একটা ড্যামেজ রয়ে গেছে। হাইট থেকে ভয় পায়, হ্যাঁ, হাইট থেকে ভয় পায়, এগুলো জল দেখলে ভয় জল পায়। দেখলে ভয় পায়। তো এইগুলো হচ্ছে যারা ধরো পাস্ট লাইফে এমন কিছু কোনো একটা ড্যামেজ রয়ে গেছে, এটা তারা রিকভারি করেনি। তুমি যখন পাস্ট লাইফ রিগ্রেশনে যাবে আমাদের সাথে, তুমি ওই জায়গাটা হিল করলে করে এই লাইফে যখন রিটার্ন আসবে 30-40% তুমি কিওর হয়ে যাবে। বাকি কিছু তো ল্যাচ করবেই, ঠিক আছে, নাহলে তো যদি পুরোটা তোমার 100% রিলিফ করে দিতে পারতে তাহলে তো ব্যাপারই থাকতো না কিছু। কিছু শুনতে পারি, বা তোমার কিছু পাস্ট লাইফে কোনো কাজ করেছো কারোর সাথে, নাম টাম নেবে না, জাস্ট তার কিছু প্রবলেম হয়েছিল তারপর তুমি সেটাকে রিকভারি করেছো? না দেখো, রিকভারি করিনি, বাট আমি নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি। আমার এই উইকেন্ড লাইফে আসার আগের কথা, 2013 আগের কথা বলছি, আমি 2013 থেকে কন্টিনিউ। 2013 থেকে কাজ করছো? হ্যাঁ, 2013 থেকে কন্টিনিউ। একটা জিনিস, এটা ঢোকার আগে তুমি সার্টিফাইড? একদম তুমি গুরু দীক্ষা ভাবে তুমি? সব আছে আমাদের, ওথ হয়েছে, তোমার যত রকম যা যা আছে সব হয়ে গেছে, আমাদের কোনো কিছু বাকি নেই, ঠিক আছে। কারণ মার্কেটে অনেক রকম ফেক লোক আছে, মানে লোকেরা ওখানে গিয়ে নানান টাইপের অসুবিধা হচ্ছে, তারা ফোন করেছে, এসএমএস করেছে। দেখো, সবাই তো কমপ্লিট করে না, সবাই কমপ্লিট না করেই চলে আসে। এবার এটা আমি তাদেরও দোষ দিচ্ছি না, কারণ সবার ধৈর্য থাকে না এত বছর কন্টিনিউ করার জন্য, ঠিক আছে। দেখো, উইকা তুমি যদি শেখো, বলা হয় 3 বছর, তো 3 বছরে তোমার শুধু কোর্স কমপ্লিট হচ্ছে, তারপর তোমার সেটাকে প্র্যাকটিস করতে হবে 3-4 বছর, তারপরে তুমি ফিল্ডে সেটাকে কাজে লাগালে, তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, তুমি কিছু হিলিং মানে তুমি কিছু কেস স্টাডি করলে, তবে তো তোমার সেইগুলো হবে, হন্টিং করলে কিছু, তবে তুমি কি সেই জায়গাটা দাঁড়াবে, নাহলে তো ব্যাপারটা তো হালকা হালকা উপর থেকে হয়ে যাচ্ছে না ব্যাপারটা, ঠিক আছে। তো আমার যেটা বলছিলাম, আমার 2010 থেকে 2013 অবধি এই 3 বছর আমি রাতে ঘুমাইনি, ঠিক আছে। সারা এই 3 বছরের প্রত্যেকটা রাত আমি জাগনা ছিলাম। হঠাৎ করে 2010 থেকে এই সাইজের একটা মেয়ে আমার সঙ্গে জুড়ে যায়, ঠিক আছে, স্পিরিট, কিন্তু আমি অরিজিনাল কিছু বলছি না। এতটাই ভিভিড ছিল, মানে স্পিরিটের অনেক ভাগ আছে, অ্যানিমেটেড স্পিরিট হয়, ঠিক আছে, নন অ্যানিমেটেড স্পিরিট হয়। অ্যানিমেটেড স্পিরিট ছিল, অ্যানিমেটেড স্পিরিট মানে হচ্ছে তোমার আমার মতো, মানুষের মতোই দেখতে, এরকম কালার জামা প্যান্ট পরে থাকবে, ইভেন সে কি অর্নামেন্টস পরে আছে, সে কি ঘড়ি পরে আছে, তুমি সবটাই দেখতে পাবে, ঠিক আছে। এর হচ্ছে অ্যানিমেটেড স্পিরিট। এতটাই রিয়েলিস্টিক? এতটাই রিয়েলিস্টিক, এতটাই ভিভিড হয়, ঠিক আছে। ভিভিড বলে এটা? ভিভিড বলে, এতটাই ভিভিড হয়। 2010 থেকে আমার সঙ্গে জুড়ে যায়, এমন কোনো জায়গা নেই যেখানে মেয়েটা আমাকে ডিস্টার্ব করে, ইভেন টয়লেটেও, ঠিক আছে, এমন কোনো জায়গা নেই যেখানে, সব জায়গায় আমার উপর। টয়লেট করছো তুমি, তাকে দেখছো দাঁড়িয়ে আছে দরজার কোণে দাঁড়িয়ে থাকে, কনস্ট্যান্ট আমার দিকে ফেস টু ফেস করে দাঁড়িয়ে আছে। আর তুমি জিজ্ঞেস করনি কি কে? তখন ওই জিনিস ছিল না 2010-এ, ওই সময় যখন আমি কলেজে পড়ছি, তখন আমি ওকে যে জিজ্ঞেস করবো তুমি কে কি, ওই তখন এই জিনিস ছিল ভয় না। লাগতো, দাঁড়িয়ে থাকে একদম, মানে আর এতটাও, মানে তোমার যেটাকে বলে না, ওই কি বলে ওটাকে, যে ঘোমটা দেওয়া থাকতে, ঘুমটা দেওয়া, ঘোমটা ওইটুকু দেওয়া, বাচ্চা? হ্যাঁ। আমি যখন পরে আমার টিচারের সঙ্গে আলোচনা করছি, টিচার বলেছেন যে মেবি হয়তো রাজস্থানে কেউ হতে পারে, ও আমার পাস্ট লাইফ থেকে জুড়ে যায়, ঠিক আছে। আমার পাস্ট লাইফে হয়তো ওর সঙ্গে আমার কোনো রিলেশন ছিল, বা ওর সঙ্গে আমার কোনো কমিটমেন্ট ছিল যেটা আমি ফুলফিল করিনি, তো ও রিবার্থ নেয়নি, আমার রিবার্থ হয়ে গেছে, ও রিবার্থ নেয়নি, ও এই লাইফে চলে আসে, ঠিক আছে। আমি 2010 থেকে 2013 অবধি সারা রাত আমার ঘরে হনুমান চালিসা চলতো, ঠিক আছে, হনুমান চালিসা চলতো আর ক্যান্ডেল জ্বলতো, ঠিক আছে। এমন কোনো রাত নেই আমি ঘুমাইনি। আমি ধরো শুয়েছি রাত্রিবেলা, আমি চোখ করেছি, আমি এরকম শুয়েছি, আমার উপরে সোজা হয়ে শুয়ে আছে, ঠিক আছে। তুমি ভাবো, তুমি চোখটা খুলে দেখছি, আমি তোমার উপর সোজা হয়ে শুয়ে আছে, ঠিক আছে। আমার অনেক বন্ধুরাও জানে, কাছের বন্ধুরা যারা, আমার খাটটা তো আমার কাছে একটা হন্টেড ডল রয়েছে, ঠিক আছে, অ্যানাবেল টাইপের। আমার টিচারও দেখেছে বহুবার ওটা। তুমি যখন শোবে না রাত্রে, ডলটা কিন্তু প্রথমে হন্টেড ছিল না, ডলটা পেয়ারে ছিল, ঠিক আছে, দুজন ছিল, এক জোড়া ছিল, একটা আমার কাছে ছিল, একটা আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। এবার আমার গার্লফ্রেন্ডেরটা ভেঙে যায়, যেদিন থেকে ও ভেঙে গেছে সেদিন থেকে এই ডলটা পজেসড হয়ে গেছে, বুঝতে পেরেছো। এই ডল এখনো আছে আমার কাছে, তুমি যদি বলো তোমায় অন্য কোনো পডকাস্টে আমি দেখাতেও পারি, ঠিক আছে। রাত্রিবেলা শোবে না, আমার খাটটা এরকম করে নাড়ায়, ছবি এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে, রাত্রিবেলা এরকম করে খাটটা ধরে নাড়ায়, ঠিক আছে। প্রথম তো আমি ভাবছি ভূমিকম্প হচ্ছে, আমি উপরে ফ্যানের দিকে তাকাচ্ছি, ফ্যান নড়ছে, ঠিক আছে। প্রথম আমি ঘুম থেকে উঠে গেছি, ভূমিকম্প হচ্ছে। পরে যখন আমি স্টাডিটা করি, তখন দেখি ও খাটের ভেতর থেকে নাড়াচ্ছে খাটটাকে, এমন এখনো রয়েছে। আমার স্যার বলেছিলেন যে ওটা খাটে রাখতে না, যেহেতু আমি উপরে শুই, আমি বার করিনি, ওটা জিত ছিল আমার জন্য, বার করবো না, যে কি হয়, ঠিক আছে। এখনো রয়ে গেছে, মানে আজকে আমার বক্স খাট আছে, বক্স খাটের ভেতরে রয়েছে, এখনো নড়ে, মাঝে মাঝে এখনো নড়ে, এভরিডে। আমি বললাম তো, তুমি অন্য কোনো পডকাস্ট তুমি বলো, আমি এনে তোমাকে লাইভ দেখিয়ে দেবো ব্যাপারটা, ঠিক আছে। আর তুমি
তোমাকে আমি এটা দিয়ে যেতে পারবো না, তোমাকে দিয়ে গেলে তুমি বুঝতে, ওর ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয় এক এক সময় এক এক রকম। হ্যাঁ? একদম। মানে তুমি এটা মানে ক্যামেরার দ্বারা দেখেছো নাকি? নিজে দেখেছি, ক্যামেরার দ্বারা কি দেখবো, নিজে দেখেছি। আগে আমার অল্টারের উপরে বসিয়ে রাখতাম, পরে দেখলাম যে না, আমি অনেক রকমের কাজ করি অল্টারে, ঠিক আছে, হুম। ভালোও থাকে খারাপও থাকে, ওর দৃষ্টিটা পড়ছে, ওই জন্য আমি ওটাকে, ওর যে বক্স ছিল বক্সে করে খাটের ভেতরেই রাখা হয়েছে। আমার স্যার বলেছে, মানে আমার টিচার বলেছিলেন যে ওটাকে লেকে ফেলে দিতে, আমি ফেলিনি কোথাও, ঠিক আছে। তোমার এইসব নিয়ে কোনো মানে ভয় না, নেই? ওই 2013 যে ইনসিডেন্টটা হলো তারপর হ্যাঁ, থেকে আমার ভয় জিনিসটা কেটে তুমি গেছে। জিনিসটা কিওর করলে কি করে সেটা তো বললে না। হ্যাঁ, ওই জিনিসটা, আমি এমন কোনো জায়গা নেই যেখানে যাইনি, দরগা থেকে শুরু করে যে কোনো ঠাকুর বাড়ি বলো, লেককালী বাড়ি যে সাধককে তুমি হয়তো চেনো, ঠিক আছে, উনি যোগিনী রাখেন সঙ্গে, ঠিক আছে, ওনাকেও আমি 1.5 বছর দেখিয়েছি, উনি কিচ্ছু করতে পারেননি। দেন আমি যখন উইকা জয়েন করি, উইকা জয়েন করার পর আমাদের উইকাতে নেগেটিভিটি রিমুভের জন্য ব্ল্যাক ক্যান্ডেল ইউজ করা হয়, ঠিক আছে, ব্ল্যাক ক্যান্ডেল থাকে, কিছু চান্টিং থাকে, কিছু হার্বস থাকে, ওইগুলো দিয়ে যেদিন আমি ওটা জ্বালালাম সেদিন থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক আছে। এখন হয়তো বছরে একবার দুবার আসে, কিন্তু যায়নি, আমি জানি। কিন্তু ওই যে আগে 24 ঘন্টা আমার সঙ্গে জুড়ে থাকতো, ওইটা কেটে গেছে, কটটা কেটে গেছে, কিন্তু ও রয়েছে, ঠিক আছে। আমি ওকে কিছু করিনি, কারণ এই ধরো 11 বছরে ও আমার কোনো ক্ষতি করেনি, আমি খামোখা একজনের কেন ক্ষতি করতে যাবো? মানে ও স্পিরিটটা কোনোদিন ক্ষতি তোমার না, চায়নি, করেও নি? চাইওনি, ক্ষতিও করেনি। আমার এরকম হয়েছে যে আমার কলেজ শেষ হয়ে গেছে, আমি এম এ তে জয়েন করেছি, মাস্টার ডিগ্রিতে, আমি ক্লাস করে ফিরছি, আমি লুকিং গ্লাসে দেখছি পিছনে গাড়িতে পিছন থেকে চুল উঠছে এরকম, ঠিক আছে। আমি বহু লোককে বলেছি, তুমি আমার যারা পরিচিত বন্ধু, তুমি যারা তাদেরকে জিজ্ঞেস করলেও জানতে পারো, পিছন দিক দিয়ে চুল উঠছে এরকম। বহু জিনিস হয়েছে। তারপরে ওই উইকা জয়েন করার পর থেকে ও পাওয়ারটা লেস হয়ে যায়, পাওয়ারটা কমে যায়। তো এখন আর ওই বছরে এক আধবার আসে, আমি রিসেন্ট দেখেছি 3-4 মাস আগে, তখন দেখেছিলাম। কথা বলার চেষ্টা করেছো কোনোদিন? না, কোনোদিন কথা বলিনি, কোনোদিন কথা না, বলিনি। কোনোদিন চেষ্টা করোনি প্ল্যানচেট বা না, এরকমের না। দ্বারা? কেন? কারণ মানে ভয় লাগে কিছু? না, না, ভয় জিনিসটাই নেই, হাস, ঠিক আছে। না না, মানে ওটা 3 বছর তো দেখার পর। ভয় জিনিসটাই নেই, ঠিক আছে। এই কারণে নেই, আমাদের উইকাতে একটা রুলস আছে, তুমি কোনো স্পিরিটকে কল করে তাকে জিজ্ঞেস করতে পারো না, যদি না খুব এমার্জেন্সি হয়। কারণ ও যে ওই অন্য ডাইমেনশন থেকে এই ডাইমেনশনে এসে তোমার অ্যান্সারটা করবে, এতে এই স্পিরিটটাকে অনেকটা কষ্ট পোহাতে হয়, ঠিক আছে। এই জার্নিটা তো তার অনেকটা কষ্ট হয়, অনেকটা পেন হয়। এই জন্য আমরা প্ল্যানচেট বলো বা অ্যাকোয়ামেন্সি, পাইরোমেন্সি বলো, এগুলো সব মাধ্যমে স্পিরিট ডাকা যায়। তো এইগুলো আমরা জানলেও এগুলো আমরা করি না, যদি না সেই রকম দরকার হয়। কারণ খামোখা কাউকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, নিজের এন্টারটেনমেন্টের জন্য বা নিজের একটা ফ্যান্টাসির জন্য আমি কাউকে ডেকে এনে কষ্ট দেবো, সেই জন্য এটা আমাদের রুলসের বাইরে, এই জন্য আমরা করি না। ও, তা তুমি যারা এখন যে মানে কি বলবো, মানে ওটা যখন দেখতে পেতে, তুমি মানে বাবা মাকে যখন বলেছো, মানে এমন একটা মানে তখন কি মানে কেউ বিশ্বাস করেনি? না, আমি যখন বাড়িতে বলি, বাড়ি থেকে বিশ্বাস করে, বাড়ি ছবি থেকে- তোলার চেষ্টা করছো কোনোদিন? না, করিনি কোনোদিন, ঠিক আছে। বাড়ি থেকে কখনো বিশ্বাস করেনি, বলেছে যে না এগুলো হয় না, আমার মনের ভুল, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম, শারীরিক কোনো প্রবলেম হচ্ছে? না, শারীরিক কোনো প্রবলেম নেই, ফাইন্যান্সিয়াল ওর থেকে কোনো আমার মানে প্রবলেম কোনো নেই, প্রবলেম নেই, কোনো জাস্ট প্রবলেম। তোমাকে ভিজুয়ালি দেখাচ্ছে। যেহেতু যে কর্ডটা আমার ওর সঙ্গে পাস্ট লাইফ থেকে জুড়ে ছিল, ওই কর্ডটা ব্রেক হয়নি, ঠিক আছে। ওই জন্য কর্ড ব্রেক করাটা খুব জরুরি, ইভেন এই লাইফেও যাদের সঙ্গে তোমার পোষাচ্ছে না তাদের সঙ্গে কর্ড কাটিং করাটা খুব জরুরি, ঠিক আছে। কারণ ওই কর্ডটা থেকে গেলে পরবর্তীকালে গিয়ে কোন বার থেকে ওই কর্ডের তোমাকে চুকাতে হবে তুমি নিজেও জানো না, ঠিক আছে। অলওয়েজ কর্ড কাটিং করা উচিত, কর্ড কাটিং রিচুয়াল হয় আলাদা করে, ঠিক আছে। কারোর সঙ্গে না পোষালে বা ধরো কারোর সঙ্গে কোনো ঝামেলা হলো বা মতের মিল হচ্ছে না, বা তোমরা জানো যে এই লাইনে তোমরা পরবর্তীকালে আর একসাথে থাকবে না, কর্ড কাটিং করা অবশ্যই জরুরি সবসময়। তুমি তো বিচ্ছেদের কথা বলছো। বিচ্ছেদ সবসময়, উইকা সবসময় ডিট্যাচমেন্টের কথা বলে, ঠিক আছে। উইকা কখনো বলে না যে তোমাকে একসাথে থাকতে হবে, ঠিক আছে। উইকা সবসময় বলে তোমাকে সিঙ্গেল থাকতে হবে, আলাদা থাকতে হবে, স্ট্রাইক থাকতে হবে। এই তুমি স্পিরিটের কথা বললে, এই কথা নিয়ে আরেকটা কথা বলি, গল্প। আমি তো 2013 থেকে ধরো প্র্যাকটিস করছি, এর মাঝখানে আমার তোমার যেটাকে আমরা বোবায় ধরা বলি, এটা আমার কখনো ধরেনি, ঠিক আছে। আমি শুনেছি, পড়েছি, নোটস পড়েছি, নোটস আমার যে মেন্টার ছিল তিনি নোটস লিখিয়েছেন, পড়েছি, প্র্যাকটিক্যালি কোনোদিন দেখা হয়নি কি হয়। 2018-তে শীতকাল, মানে শীত পড়েনি, পড়বে অক্টোবর শেষের দিকে, রাত্রিবেলা হঠাৎ করে আমার এই জিনিসটা হয়, বোবায় ধরা হয়, ঠিক আছে। আমার ততক্ষণে আমার সাউন্ড হিলিংয়ের জন্য আমার সিঙ্গিং বোল কেনা হয়ে গেছিলো, ঠিক আছে। সিঙ্গিং বোলটা আমার মাথার পাশেই রাখা থাকতো। তো সিঙ্গিং বোল তুমি জানো হয়তো মেটালের হয়, ঠিক আছে, তামার বা কাস্ট আয়রনের হয়, ঠিক আছে। যখন আমার বোবায় ধরে জিনিসটা,
ওইটা না কাচের টুকরোর মতো ভেঙে যায় গুঁড়ো হয়ে, ঠিক আছে? আমার কাছে এখনো আছে, কেউ যদি কোনোদিন দেখতে চায় যে সিঙ্গিং বোল ভেঙে গেছে, আমি দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি রেখে দিয়েছি এগুলো এভিডেন্স হিসাবে। ভেঙে গেছে। ওটা তো মানে পিতলের। কপার বা পিতলের হয়। পিতলের ভেঙে গেছে, ঠিক আছে? ব্রেক হয়ে গেছে, কাচের মতো ব্রেক হয়ে গেছে। আমার কাছে রেখে দেওয়া আছে এখন, ওটা আমি দেখাবো বলে রেখে দিয়েছি, পরবর্তীকালে যদি বা ধরো আমি দর্শকদের দেখাতে পারবো? তুমি একদম। ছবি পাঠাও, তাহলে আমি তাহলে সেগুলো রেখে দেবো, একদম দেখা দেবো, স্ক্রিনে তাহলে দেখা যাবে। একদম আমি পাঠিয়ে দেবো। তো এই জিনিসটা হয়, যখন হয় যখন এই সিঙ্গলটা ব্রেক হয় তখনই ওটা ছেড়ে যায় আমাকে। স্লিপ প্যারালাইসিস যেটা হয়, স্লিপ প্যারালাইসিস ওটা আমার ছেড়ে যায়। আর সেই রাত থেকে আমার ধুম জ্বর আসে, ঠিক আছে? পরের দিন সকালবেলা আমাকে ইডিএফ এ ভর্তি করতে হয়, জ্বর কমছিল না, মানে এতটা বেড়ে এতটা গেছে? বেড়ে গেছিল। 3-4 দিন পর আমি, তখন আমার হুঁশ ছিল না, আমি শুনি যে আমাকে নাকি মাথায় বরফ দিতে হয়েছে 3-4 দিন, জ্বর নামছিল না, হসপিটাল থেকে নাকি আমাকে বরফ দিয়েছে। আমার যেহেতু আস্থামা রয়েছে, তো ওখান থেকে আমার বাড়ি থেকে বলেছিল যে অ্যাস্তমা অ্যাটাক এসে যাবে, বলছে অ্যাস্তমা অ্যাটাক এসে গেলে আমরা অন্য ট্রিটমেন্ট করবো, তাকে জ্বর কমাতে হবে, নাহলে বাঁচবে না। তো যখন আলটিমেটলি 7-8 দিন পর যখন আমি বাড়ি আসি না, তখন আমার কথা বলতে একটা প্রবলেম হয়, ঠিক আছে? যখন আমি কোনো কিছু সিরিয়াস কিছু বলতে যাই না, কথাটা আমার আটকে যায়। তার আগে আমার এই প্রবলেম কোনো দিন ছিল না। যারা আমাকে এত বছর দেখছে, তারা, তাদের কাছে তুমি তাদের জিজ্ঞেস করলে জানতে পারবে, যখন আমি সিরিয়াস কিছু বলতে চাইবে, তখন ধরো আমি কিছু ফাস্ট বলতে চাই, তখন আমার কথা বলতে গেলে একটু প্রবলেম হয়। ওটা কোথাও একটা নার্ভ ড্যামেজ হয় বা নিউরো কিছু একটা প্রবলেম হয়, তার ওই স্পিরিট ধরা থেকেই কিন্তু হয়, তার আগে ছিল না এরকম। তোমাকে একটা স্পিরিট ধরেছে? বোবাই ধরা যেটাকে বলে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিটই, ঠিক আছে? এটা তো মেডিকেলরা বলে যে এটা অন্যরকম। মেডিকেলে তো মানে তোমার পজেস্ট হয়ে গেল সেটা বলে মেডিকেল টার্ম, কিন্তু সেটা তো নয়। বহু কেস আছে যেগুলো যারা পজেস্ট কিন্তু বলছে না এটা মেডিকেলি কোনো ইস্যু হয়েছে বা কোনো কিছু হয়েছে, কিন্তু সেগুলো তুমি যদি পজেস্টকে যদি তুমি যদি সেইভাবে মানে ক্লিয়ার করো, রিমুভ করো, বা যে আত্মাটা, যে স্পিরিটটা কনজোর করেছে, তুমি তাকে তার থেকে যদি মুক্তি দিয়াতে পারো ঠিক করে, সেই পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায়। কিছু একটা ডিসঅ্যাবিলিটি হয়ে যাবে, ঠিক আছে? হয়তো হাঁটতে গেলে ঠিক করে হাঁটতে পারবে না, ঠিক আছে? অথবা হাত কাঁপবে, পা কাঁপবে। এর অনেক টেকনিক আছে যে আদৌ প্রসেসড হয়েছে না আদৌ মেন্টাল। পায়ের মুভমেন্ট থাকে, বুড়ো আঙুল এরকম নাচানো থাকে, অনেক রকম ব্যাপার আছে, ওগুলো দেখে আমরা বুঝতে পারি যে কি হচ্ছে। তা আরেকটা জিনিস জানতে চাইবো, ওই যে সিঙ্গিং বোলটা যে ভেঙে গেল, হুম। মানে তুমি তো বললে কে ছিল, কি জানা গেছে কিছু? না না, ওটা বোবাই ধরা কে ছিল ওটা কখনোই জানা যায় না, ঠিক আছে? ওটা কয়েক সেকেন্ডের ধরে, হুম ধরো ম্যাক্সিমাম 15 সেকেন্ড বা 20 সেকেন্ড হবে, ঠিক আছে? হুম, হুম। তার বেশি হলে তো লোকই মরে যাবে, কারণ চোখ করে যাচ্ছে না সেই জায়গাটা। 15-20 সেকেন্ডের হবে, সেই হয়ে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক আছে? তুমি জানতে পারবে না কি ছিল। মেবি হয়তো কোনো ওয়াকিং স্পিরিট ছিল, ঠিক আছে? হুম। সেই সময় কোনো ওয়াকিং স্পিরিট ছিল যে সেই সময় আমাকে হয়তো ওই জিনিসটা করেছিল। হুম। এটার কি তোমাদের কি মানে এই যে কাজগুলো যেটা তুমি করছো, সেখানে কি এই ধরনের স্পিরিটরা মানে বিরক্তি করে তোমাদেরকে বা ডিস্টার্ব করে এরকম ভাবে? দেখো, আমাদের লাইনটাই স্পিরিট নিয়ে পুরোটা, ঠিক আছে? স্পিরিট ছাড়া অন্য কিছু না। মানে তুমি ধরো, তুমি যদি হিলিং লাইনে যাও, সেখানে তো স্পিরিট দিয়ে কাজ হচ্ছে না, ঠিক আছে? এলিমেন্ট দিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের বইটাতে কিন্তু পুরোটাই স্পিরিট দিয়ে। ওই জন্য আমাদের 5 এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট কিন্তু স্পিরিট, ঠিক আছে? আর চারটে এলিমেন্ট কি আছে? এয়ার আছে, ওয়াটার আছে, ফায়ার আছে, আর্থ আছে, আর ইথার আছে। ইথার মানে স্পিরিট, ঠিক আছে? এটাই। এই স্পিরিট মানে কিন্তু মানে ভূত না, এই স্পিরিট মানে হচ্ছে গড অ্যান্ড গডেস স্পিরিট বা নেচার স্পিরিট, ঠিক আছে? দাদা, তোমার একটা জিনিস জানবার আমার একটু নিজস্ব হুম। ইচ্ছা আছে। আমরা একটা ইনভেস্টিগেশনে গেছিলাম, হাওড়ার একটা জায়গায়, নাম আচ্ছা। টাম বলছি না। সেখানে একটা ডেমনিক নাকি ইসলামিক কোনো রকম জিন, নাকি হিন্দু তন্ত্রে বা কোনো আত্মা বা কেউ আছে কিনা আমরা বুঝতে পারছিলাম না, এই কারণে কারণ পাওয়ারটা এতটাই বেশি ছিল। হুম। ঠিক আছে? আহ, যারা গেছিলেন তারা বলছে যে এই যে স্পিরিটটাকে বা এই যে জিনটাকে বা যে রয়েছে এন্টিটিটা, ওনাকে নাকি বানানো হয়েছে আচ্ছা। কোনো রিচুয়ালের দ্বারা, এবং খুব স্ট্রং রিচুয়াল, যেটার কিছুটা ছাপ মায়াংয়ের সাথে জুড়ে দিচ্ছে যারা গেছিল। আচ্ছা। ঠিক আছে? তো এটা কি সম্ভব কোনোভাবেই, মানে অ্যাজ আ তোমার এক্সপিরিয়েন্সে জিজ্ঞেস করতে? দেখো, সত্যি কথা বলতে তুমি জিন যেটা বললে, জিন বলো বা ডেমনিক বা ইভিল স্পিরিট বলো যেগুলোকে, বা ডিমন বলো, হুম। এদের বানানো যায় না, ঠিক আছে? এরা ইনহিউম্যান স্পিরিট, এরা কখনো জন্মই নেয়নি। এটা পৃথিবীর সৃষ্টির প্রাচীনকাল থেকেই এরা রয়েছে, ঠিক আছে? এরা কখনো জন্মই নেয়নি, এদেরকে বলা হয় ইনহিউম্যান স্পিরিট, ঠিক আছে? এদের ক্ষতি করার ক্ষমতা মাত্রাধিক, ঠিক আছে? তোমার আইডিয়ার বাইরে এরা কতটা ক্ষতি করতে পারে। তাই যদি সেই জায়গায় কোনো জিন বলো বা ডেমন বলো যদি থাকে, তুমি যদি তাকে ইনভেস্টিগেট করতে যাও না, তুমিও সুস্থ হয়ে আসতে পারবে না। তাই তাকে তৈরি করা হয়েছিল এই জিনিসটা না। হ্যাঁ, কোনো
হিউম্যান স্পিরিট হতে পারে, ঠিক আছে, বা তুমি যেটা তৈরি করো, অনেকে বেতাল আছে, বেতাল তৈরি করে, ঠিক আছে। তুমি যদি আফ্রিকান ম্যাজিকে দেখো জম্বি বানায়, জম্বির অনেক প্রসেস আছে। তো এইগুলো হতে পারে, কিন্তু জিন বলো বা ডিমন বলো, এদের কোনোদিন তৈরি করা যায় না। বা গার্গয়েলস বলো, ঠিক আছে। গার্গলস আছে? ইয়া রিয়েলি গার্গলস রয়েছে, ঠিক আছে। আমরা গার্গলস নিয়ে কাজও করি। গার্গলসে হ্যাঁ প্রকারভেদ রয়েছে, স্ট্যাচু রয়েছে, সিম্বলস রয়েছে। স্ট্যাচু তো আছে। হ্যাঁ আমি তো গার্গলসও রয়েছে। ওই হ্যারি পটারে দেখেছি, তারপর অনেক একদমই তাই। ফিল্মে দেখেছি। তোমাকে একটা কথা বলি গার্গলস নিয়ে। 2020 লকডাউন চলছে, ঠিক আছে। তো তখন আমার একটাই কাজ ছিল, কারণ আমি ধরো বিজনেস করি, তখন তো দোকান বন্ধ করে দিতে হতো। সকালবেলা 9টায় বন্ধ করে দিতে হতো, আর তারপরে সারাদিন বন্ধ। আমার একটাই কাজ ছিল ইভিনিংয়ে ছাদে গিয়ে নিজের মতো সময় কাটানো, ঠিক আছে। ঠিক 10টা 10:30 বাজে আমাদের পাশের বাড়ির ছাদে আমি দেখছি একটা মানে শ্যাডো। দেখবে ব্যাটম্যানে যে এগুলো এজ থাকে, দেখেছো সাইড থেকে এজ বেরিয়ে থাকে হুম হুম এরকম হুম হুম। খোঁচা খোঁচা, ওই রকম এজ সাইড থেকে বেরিয়ে রয়েছে, এরকম ভাবে মাটির দিকে তাকিয়ে রয়েছে। আমি যখন গিয়ে আমার মেন্টারকে বলি, তখন বলে যে ওটা ইনহিউম্যান স্পিরিট ছিল, ঠিক আছে, বা লুসিফার ছিল, ঠিক আছে। আমার আমার মেন্টার বলেন, তো আমার মেন্টার বলেন যে নেক্সট দিন থেকে ওকে আর মানে যাতে ও আমার দিকে আর অ্যাট্রাক্ট না হয়, ওকে কোনো রকম ভাবে আর মানে পোক না করতে। তো আমি আর করিনি, কিন্তু এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি। তুমি যে গার্গোয়েলস বললে বা এগুলো আমার নিজের চোখে দেখা। কি করে এটা আছে? এরা কি করে, মানে এটা পৃথিবীর সৃষ্টির আগে থেকে এরা রয়েছে। এরা এই ব্রহ্মাণ্ডে বা এই প্রকৃতিতে এরা মানে প্রাচীন কাল থেকেই রয়ে গেছে। তারপরে তো প্রকৃতি সৃষ্টি, মানে প্রকৃতি আমার পৃথিবীর সৃষ্টি হয়েছে বা কিছু হয়েছে। এরা পৃথিবীর সৃষ্টি আগে থেকেই রয়ে গেছে। তো এরা কি ভালো করে না খারাপ করে? তোমার ডিপেন্ড করে এটা, ঠিক আছে। অনেকের নেচার হয় অনেক, মানে কোনো ডিমানের হয়তো নেচার ভালো হতো, মানে কোনো ইভিল ইভিল স্পিরিট কখনোই ভালো করবে না, ঠিক আছে। বা কোনো ডিমানের হয়তো নেচার ভালো হতে পারে, বা কোনো গার্গোয়ালসের হুম নেচার ভালো হবে। যেমন হুম মেডুসাকে অনেকে গার্গোয়াল বলে, গার্গোয়াল গডেস বলা হয়। হুম দেখবে মাথায় সাপ থাকে অনেকগুলো, হুম হুম হুম, দেখলে মেডুসা পাথর চিনি। হয়ে যায়, হুম, হুম। মেডুসা। আমাদের মেডুসা দিয়ে ম্যাজিক আছে, আর মেডুসা স্টাডি আছে, পড়াশোনা আছে, মানে ওয়ার্শিপ রয়েছে মেডুসাকে করার। মেডুসা রয়েছে তোমার ইয়ামায়া, তুমি যদি দেখো ইয়ামা? ইয়ামায়া, ইয়ামায়া? মারমেড গডেস, ঠিক আছে, মারমেড গডেস? গডেস ইয়ামায়া রয়েছে। ওরা সবাই রয়েছে, ওদের অফারিংস রয়েছে আলাদা, ওদের পূজা পদ্ধতি আলাদা রয়েছে, সবই রয়েছে। দাদা, হ্যাঁ। তুমি পুতুলের ব্যাপারে বলছিলে, এবং পুতুলে স্পিরিট সহজে মানে পজেসড হয়ে যাচ্ছে, এবং এর ফলে বাড়িতে আর্থিকভাবে বা রিলেশনশিপ ব্যাপারে খুব এফেক্ট করে। হুম। কারণটা কি? দেখো শুধু পুতুল না, যে কোনো হলো জিনিস যার ভেতরে ফাঁপা বা জায়গা রয়েছে, পুতুল হতে পারে, তোমার ফ্লাওয়ার ভার্স হতে পারে, ঠিক আছে, দেশলাই বাক্স হতে পারে, যেগুলো যেই জিনিস তুমি ব্যবহার করছো না কিন্তু সেকে তাকে নোংরাভাবে ফেলে রেখেছো, বা সেই জিনিসের ভেতরে হলো আছে বা তাতে কোনো ক্র্যাক লেগে গেছে। ইভেন এই জন্য ভাঙা, দেখবে ভাঙা কাচের কাপ বাটি এগুলো রাখলে ওইগুলোও কিন্তু হন্টেড হয়, ওখান থেকেও কিন্তু ওইগুলোতেও কিন্তু হন্টিং হয়। ইভেন ঠাকুরের মূর্তি, যদি কখনো কোনো ঠাকুরের মূর্তি ভেঙে যায়, ধরো তুমি সেটাকে রিপেয়ার করেছো, কিন্তু সেই ভাঙাটা রিপেয়ার করেছো, সেই ভাঙাটা কোথাও গিয়ে কোথাও ফুটো বা কিছু ফাঁপা রয়ে গেছে, তখন কিন্তু ওটাও হান্টিং হয়। ওখানে চান্টিং এর ব্যাপার আছে, নিচে চান্টিং লিখে ভেতরে দিতে হয়। ধরো কোনো ঠাকুরের মূর্তি সাপোজ ভেঙে গেছে তোমার, তুমি ওটাকে জুড়োলে, ঠিক আছে। কারণ আমি মনে করি, অনেকে বিভিন্ন রকম প্যারানর্মাল এক্সপার্টের ভাবনা আলাদা। আমি মনে করি যেমন আমার যদি বাবা মার হাত পা ভেঙে যায়, আমি কি তাকে ফেলে দেবো? ফেলে দেবো না। সেরকম আমি গড অ্যান্ড গডেসকে তো আমি মাতৃরূপে বা রূপে পুজো করছি, তো তার যদি হাত পা ভেঙে যায়, তাকে আমি ফেলে দেবো না। তো তাকে তাকে রিপেয়ার করে, কিছু চান্টিং ইনকান্টেশন আছে লিখে তার ভেতরে দিয়ে, তাকে সিল করে, কিছু স্টোন আছে ভেতরে দিয়ে সিল করে তার পুজো করা যায়, যাতে ভেতর থেকে তাকে আর কোনো হার্ম না হয়। সেরকম এই পুতুলগুলো যেগুলো আছে, যেহেতু ভেতরটা হলো হয়, টেডি বিয়ার কিন্তু সব থেকে বেশি হয় এগুলো। ওই জন্য বাচ্চাদের টেডি বিয়ার দেওয়া বা সফট টয়েস যেগুলো হয় না, তো হিট অ্যান্ড মি যে পুতুলগুলো হয় হুম, ওইগুলোতেও কিন্তু ওগুলো। ধরো যাদের বাড়িতে টেডি বিয়ার্স হুম। আছে বা পুতুল আছে, আমার বাড়িতেও আছে, তো এগুলোকে আমি কিভাবে ঠিক রাখবো? আমাকে একটু টিপস দিতে, যাতে মানুষও শোনে এবং দেখো আমিও এভরি ঠিক। উইকে স্যাটারডে করে হুম বডি লোশন নেবে, ঠিক আছে, হাতের মধ্যে। হুম এই হাতে বডি লোশন নিলে, ঠিক আছে, এই দুটো ফিঙ্গার ইউজ করতে পারো, বা ইন্ডেক্স ফিঙ্গার বা মিডল ফিঙ্গার দুটো একসঙ্গে ইউজ করতে পারো। করলে এখান থেকে ক্রিম নিলে, নিয়ে যে সফটওয়্যার আছে তার পিছনে পেন্টাগ্রাম রেখে দেবে, পেন্টাগ্রাম, ঠিক আছে, স্টার 5 ডটের স্টার। যদি 5 ডটের স্টার রাখতে না পারো, ওম লিখবে, ঠিক আছে। তাহলে ওটা শিল্ড হয়ে গেল 1 সপ্তাহের জন্য, বুঝতে পারলে। আবার পরের সপ্তাহে তোমাকে সেম জিনিস করতে হবে। এইভাবে তুমি যে কোনো সফটওয়্যারকে শিল্ড করতে পারো। বাহ, তাহলে এতগুলো টয়েস এর মধ্যে আমাকে করে রাখতে হবে প্রতি সপ্তাহে? ডেইলি ডেইলি করতে হবে, ঠিক আছে। ওই জন্য আমরা যারা উইকেন্ড হই, তারা এই সফট টয়েস বলো বা বারবি ডলে সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিক মানে তোমার বারবি ডলে হয়। এটা তোমার আফ্রিকাতে এরকম একটা কনসেপ্ট ছিল, একটা ডকুমেন্টারি হয়েছিল, ইউটিউবে ছিল, এখন আছে নাকি আমি জানি না। বারবি ডলে একটা শিপ ডুবে যায়, ঠিক আছে। তো
যখন শিপটা আমেরিকা যাচ্ছিল তখন শিপটা ডুবে যায় জলে, তো ওইখান থেকে কিছু ভেসে কিছু পুতুল তোমার আফ্রিকাতে আসে। ওরা ওই পুতুলগুলো নিয়ে এত সুন্দর ভুডু করেছিল যে ওটা একটা ডকুমেন্টারি হয়েছিল, তুমি ইউটিউবে সার্চ করে দেবো, এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল। কেমন একটু একটু বিশ্লেষণ করবে? দেখো একটা বারবি ডলের দেখবে, বারবি ডল কিন্তু সব থেকে বেশি প্রমিনেন্ট যত ডল আছে, ও চোখ কান নাক মুখ দেখবে এতটাই প্রমিনেন্ট অ্যাজ আ হিউম্যান ফিগার, ঠিক আছে। এবার তুমি ওটাকে নিয়ে ওর মধ্যে বিভিন্ন রকম ইনকান্টেশন হয়, হার্বস হয়, ঠিক আছে, বেলেডোনা আছে, সেন্ট জন রুলস আছে, আরও আছে, ওগুলো আর বললাম না, ঠিক আছে। ওইগুলো ভেতরে ভরলে, ইনকান্টেশন দিলে, নিজের এনার্জিটা দিলে, স্যাক্রিফাইস করে অনেকে, অনেকে স্যাক্রিফিকেশন দেয়, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি ওটাকে কারোর এগেনস্টে কাজে লাগাতেই পারো যে তোমাকে হার্ম করছে। দেখবে তুমি আফ্রিকাতে গেলে, আফ্রিকার বিভিন্ন রকম গ্রামে গেলে দেখবে এখন অব্দি ওদের গ্রামের পুতুল অনেক ঝোলানো থাকে কাছে কাছে। ওদের মার্কেট বসে ব্ল্যাক ম্যাজিকের জন্য। তুমি মায়াঙ্কেই বসে, আসামের পিছনেই বসে, সপ্তাহে 1 দিন না 2 দিন করে মার্কেট বসে, তুমি গেলেই দেখতে পাবে ওখানে সব রকম ব্ল্যাক ম্যাজিক করতে যা যা দরকার এ টু জেড পাওয়া যায়। তুমি যদি, তোমাকে জানতে হবে এরকম কোনো মানে নেই, তুমি মার্কেট থেকে কিনে ওরাই বলে দেবে কিভাবে কি করতে হবে। এতটাই ইজি ওই জায়গাটা, এতটাই ইজি, এতটাই সবকিছু সহজলভ্য ওদের কাছে। না, আমি আমার পডকাস্টে সাকসেস পেতেছি, হুম। আমি খুব মানুষের কাছে পপুলারিটি পেতেছি। আমি মায়াং গেলাম, আমি সেখানে যদি কোনো কাজ করতে চাই সেটা আমার সাকসেসফুল হবে। প্রথমত তুমি মায়াঙ্কে ওইভাবে যেতে পারবে না, ঠিক আছে, মায়াঙ্কে তোমাকে ঢুকতেই দেবে না, ঠিক আছে। যেখানে মেন যে গ্রামটার মধ্যে হয়, মার্কেটটা কিন্তু গ্রামের বাইরে বসে, ঠিক আছে। যেই গ্রামে হয় সেখানে তুমি ঢুকতেই পারবে না, তোমাকে একটা স্পিরিচুয়াল পার্সন হতে হবে প্রথমত, ঠিক আছে। আর আমি যতদূর শুনেছি খুব রিস্ক আছে, গিয়ে অনেকে রিটার্ন হয়নি ওখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে রিটার্ন, বলছো? একদম। অনেক বই আছে, তুমি যে ভুডুর উপর অনেক বই পড়ো, সেখানে লেখা আছে যে আসামের আশেপাশে এইসব ছাগল ভেড়া ঘুরে বেড়াচ্ছে, বা যেগুলো আউল, যেগুলো প্যাঁচা ঘুরে বেড়াচ্ছে, বলে ওগুলো নাকি হিউম্যানকে ওরা বানিয়ে রেখেছে, ঠিক আছে, শেপ শিফটার করে ওগুলোকে বানিয়ে রেখেছে। এরকম অনেক কনসেপ্ট আছে, তুমি একটু পড়াশোনা করলেই জানতে পারবে যে এইগুলোর ব্যাপারে যে রয়েছে, এগুলো যে সত্যি, এগুলো জানতে পারবে। আর তোমার পডকাস্টটা প্রপারলি পেতে গেলে তোমার ওখানে যেতে হবে না, তুমি কিছু সামান্য রিচুয়াল করতে পারো, ঠিক আছে, কিছু প্রসেস আছে সেগুলো করতে পারো। আর মেনলি দেখো, তোমার এইটা পডকাস্টটাকে ফেমাস করার উদ্দেশ্য হচ্ছে তোমার ভেনাসটা অ্যাক্টিভেট করা, ঠিক আছে, ভেনাস অ্যাক্টিভেট করো। তুমি তো ফ্লারিশ করতে চাইছো এটার থেকে, ঠিক আছে, তোমার ভেনাসটা অ্যাক্টিভেট করতে হবে, তো ভেনাসের কিছু কাজ করালেই তোমার এটা হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য ওখানে যেতে হবে না, কিছু প্রসেস আছে, আমি বলে দেবো তোমাকে, তুমি পরে সেগুলো করো। আপনারা যদি জানতে চান, একদম ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন, সেখানে বলা হবে, এখানে বলা হবে না, ঠিক আছে। এটা তো আমার পার্সোনাল থাকবে, কারণ সব জিনিস শেয়ার করা যাবে না। একদম। আর দাদা, আমরা অফ দ্য ক্যামেরা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, ডাইনি, হুম। এটার ব্যাপারটা একটু জানবো প্লিজ। দেখো, ডাইনি যেটা লোকে বলছে, ডাইনি নামটা এসছে ডায়না থেকে, ঠিক আছে। কেল্টিক মুন গডেসের নাম হচ্ছে ডায়না, গডেস ডায়না, ফিউশিয়াস গডেস, ঠিক আছে, প্রোটেক্টর অফ দি ওম্যান বলা হয় ওনাকে। তো ওনার যারা পুজো করতে তাদেরকে ডাইনি বলা হতো, ঠিক আছে। যেহেতু ডাকিনী বিদ্যা, অ্যাকচুয়ালি ডায়না থেকে এসছে ডাকিনী বিদ্যা, ঠিক আছে। লোকে ডাইনি বিদ্যা বলে, ডাইনি বিদ্যা বলে আসলে কিছু নেই, অ্যাকচুয়ালি এটা ডাকিনী বিদ্যা। ডাকিনী বিদ্যা যারা করে তারা হচ্ছে ডাইনি, ঠিক আছে। আগেকার দিনে অনেক প্রাচীনকালে ছেলে আর মেয়েদের মধ্যে একটা তফাৎ ছিল, মানে ছেলে যারা ম্যাজিশিয়ান, মেয়ে ম্যাজিশিয়ানের মধ্যে তফাৎ ছিল। তখন যারা যারা তো মেয়ে ম্যাজিশিয়ান ছিল তাদের উইচ বলা হতো বা ডাইনি, ছেলেদের বিভিন্ন রকম নাম ছিল, ওয়ার্লড ছিল, ঠিক আছে, বিভিন্ন ম্যাজিশিয়ান ছিল। কিন্তু এই 2000 সাল থেকে বলতে পারো যে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এখন মেল উইচ অ্যান্ড ফিমেল উইচ, এখন আর মাঝখানে কোনো ডিফারেন্স নেই, একজন মেল উইচ বা একজন ফিমেল উইচ, এইভাবেই তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে। এবার যারা এই ডাইনার পুজো করতো বা এনশিয়ান, অ্যাকচুয়ালি ডাকিনী বিদ্যা কি, ডাকিনী বিদ্যা হচ্ছে স্পিরিচুয়াল স্টাডি উইথ এনশিয়ান গড অ্যান্ড গডেসেস, ঠিক আছে। সেই সব গড অ্যান্ড গডেসেস যাদেরকে আমরা সচরাচর চোখে দেখতে পাই না, যাদের নামও আমরা জানি না, ঠিক আছে, কারণ তাদের আর সেইভাবে পুজো পদ্ধতি হয় না আমাদের এখানে। তো তাদেরকে নিয়ে যারা আলোচনা করে, তাদেরকে যারা পড়াশোনা করে, স্টাডি করে, তারাই ডাইনি, ঠিক আছে। তো এই খ্রিস্টানিটি এই ডাইনির নামটাকে অনেকটা বেশি বদনাম করেছে, ঠিক আছে। তার কারণ এরা কিন্তু যে সবাই যে খারাপ তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে, ভালো কাজও করে, একদমই তাই। গুড, যেমন হোয়াইট উইচ আছে সেরকম ব্যাড উইচও আছে, ঠিক আছে, গ্রে উইচও আছে। আমি নিজে একজন গ্রে উইচ, ঠিক আছে। হোয়াইট ম্যাজিশিয়ান, ব্ল্যাক ম্যাজিশিয়ান, গ্রে ম্যাজিশিয়ানও হয়, ডিপেন্ড করে কার কিরকম, কি বলবো এটা, কার কিরকম ইচ্ছে শক্তি, বা কার সে ভেতর দিয়ে কিরকম, তার সোলটা কিরকম। মানে আমাদের ধরো উইকা কেউ যদি করে, আর তার সোলটাকে যাচাই করা হয়, ঠিক আছে, সোলটা কিরকম, সে তার যেরকম সোল হবে সে সেরকম উইচ হবে। আমাদের এক রকমের হয় ম্যাজিক মিরর বলে, ওটা দেখানো যায় না, ঠিক আছে, সবার কাছে নেইও, খুব কম লোকের কাছেই
কলকাতায় আছে, মানে এটা আমি বুক টুকেই বলছি কথাটা, সবার কাছে নেই ম্যাজিক মিরর। ওই কি জিনিসটা ম্যাজিক? ম্যাজিক মিররে তুমি তোমার সোলটা দেখতে পাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ? একদম। তুমি যখন ম্যাজিক মিররটা দেখবে না, ম্যাজিক মিররটা ধরো তুমি যখন ধরলে তো ওটা হুম। হাফ দেখাতে হয়, কখনো নিজের ফুল ছবি দেখাতে নেই ওখানে। তোমার তোমার একটা পাশ দেখতে পাবে তুমি, আর একটা পাশ তোমার বাইরে থাকবে, ঠিক আছে? কারণ নাহলে তোমার সোলটা ওখানে ক্যাপচার হয়ে যেতে পারে। আর এই যে হাফ দেখলে, বাকি হাফে তুমি তোমার সোলটাকে দেখতে পাবে, যে তুমি আসলে কিরকম, তোমার সোলটা কিরকম, তার কালার কিরকম তুমি দেখতে পাবে, তার নেচার কিরকম তুমি দেখতে পাবে। খুব কম লোকেরই কাছেই আছে কলকাতায় যে যাদের তোমার কাছে। কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে, আমার দুটো রয়েছে আমার কাছে। যদি ধরো আমি যদি দেখতে চাইছি, মানে তুমি পারবো নিজে না? থেকে দেখতে চাইছো? হ্যাঁ, আমি যদি ধরুন আমি এরকম করে রাখলাম, না, তোমাকে তো প্র্যাকটিস করতে হবে আগে ও, নিজেকে ওটা সেই জায়গায়। প্র্যাকটিসের ব্যাপার আছে। তোমাকে নিজের শরীরটাকে তো সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুমি তোমার সোলটাকে বাইরে বার করে দেখতে পাচ্ছ, যে যে তুমি কিরকম, বা তুমি দেখেছো তোমারটা? হ্যাঁ, আমি দেখেছি। কেমন একটু বিশ্লেষণ করো তো, আমি তারপর জানবো যে এটা কি পদ্ধতিটা জানবো। তুমি আগে তোমার বিশ্লেষণটা কি করা যায়, কি এটা নিয়ম আছে কি? না, এটা করা যায় না, এটা একমাত্র। মানে তুমি বিশ্লেষণ করতে চাইছো কি নাকি না না, করবে সে আমি বলছি ব্যাপারটা। হুম। এটা হচ্ছে দেখতে, তুমি যদি বলো কিরকম, দেখতে সত্যি ভয়ঙ্কর হয়, ঠিক আছে? কারণ আমি যেরকম দেখতে আমার সোলকে তো ওরকম দেখতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আমার সোল আমার থেকে অনেক বেশি বিরূপ হতে পারে, ঠিক আছে, অনেক বেশি কুৎসিত হতে পারে। অনেকের ক্ষেত্রে হয়তো সুন্দর হয়, আমি শুনিনি আজ পর্যন্ত যে কেউ তার সোল দেখে বলেছে সে খুব সুন্দরী, ঠিক আছে? আমি এরকম শুনিনি। কারণ এই যে উইচ যে জার্নিটা, এটা কিন্তু এক বছরও হয় না, ঠিক আছে? বা এটা একটা লাইফে হয় না। এই যে ধরো আজকে আমি উইচ ক্রাফট করছি, ঠিক আছে, এইটা হয়তো আমি এর আগে আরো 5-6টা লাইফে উইচ ছিলাম, ঠিক আছে? ওই জার্নিটাকে আমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়েছে, তবেই তুমি উইচ হতে পারবে, ঠিক আছে? বা আমি ধরো আমি পরের লাইফে, নেক্সট লাইফে আমি উইচ হবো, কারণ যেহেতু আমি এই লাইফে এটা ক্যারি ফরওয়ার্ড করছি। এই যে ক্যারি ফরওয়ার্ড করছো, এই যে তোমার সোলটা পুরনো হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, তখনই সেই এক্সপিরিয়েন্স বা সেই পুরনোটাই তোমাকে ওটা দেখতে সাহায্য করে, জিনিসটা কোথায় বা কি। বা তুমি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে না, এই যে তুমি ঘরে পা রেখে বুঝতে পারবে কোথায় প্রবলেম আছে কোথায় নেই, কোন জিনিসে প্রবলেম আছে। তোমাকে তুমি কি এটাকে সিদ্ধি লাভ করেছো এটাকে? প্র্যাকটিস, পুরোটা মেডিটেশনের উপর প্র্যাকটিস। তুমি যখন আমার বাড়িতে এলে কিছু বুঝতে পেরেছো? না। আর কেমন দেখতে একটু জানতে পারি তোমার? না, ওইটা না বলা বারণ আছে ওটা। বলা বারণ আছে? হ্যাঁ। ঠিক আছে। আর এই জিনিসটা যে তোমার কাছে দুটো ম্যাজিক মিরর আছে, এই মিররটাকে তুমি নিজে তৈরি করেছো না, নাকি এটা তুমি হচ্ছে পেয়েছো কোনোভাবে? এটা হচ্ছে তোমার যে মেন্টর হবে, হুম। তোমার মেরিটের উপর ডিপেন্ড করে তোমাকে দেবে। এটা গিফট আসে, ঠিক আছে? তোমার মেরিটের উপর, তোমার এক্সামে পাস থাকে, অনেক এক্সাম আছে, অনেক। দেখো, উইকেন্ড লাইফ কিন্তু খুব ইজি না, খুব টাফ লাইফ, ঠিক আছে? আমি 2012-13-তে যেরকম ছিলাম এখন আমি সেরকম নেই, ঠিক আছে? লাইফে অনেক পরিবর্তন করতে হয়েছে, অনেক বদল করতে হয়েছে, অনেক অভ্যেসের বদল করতে হয়েছে, নিজেকে অনেক রেস্ট্রিক্টেড করতে হয়। যেমন তুমি উইকেন্ডরা বলো, আমরা উইকেন্ডরা কারোর সঙ্গে হ্যান্ডশেক করি না, মিট করি না, কারণ ফিজিক্যাল টাচটা এই কারণে না, এনার্জি ট্রান্সফার হয় বলে, ঠিক আছে? খুব কম। তো এই ব্যাপারগুলো থেকে যায়, বুঝতে পারছো? এই উইকেন্ড লাইফে অনেক স্যাক্রিফাইস করে তোমাকে একটা জায়গায় আসলে দেন তুমি একটা পেলে, ঠিক আছে? আমার হয়তো আমার টিচারের মনে হয়েছিল তাই আমাকে দুটো দিয়েছেন উনি, আর দুটো কিন্তু আমি একবারে পাইনি, একটা পাওয়া 3 বছর পর আরেকটা পেয়েছি, ঠিক আছে? দাদা, তোমার যেই কাজ করছো তুমি, বা যে কাজের সাথে তুমি যুক্ত আছো, তোমার পার্সোনাল লাইফে কি কোনো প্রবলেম হয়? না দেখো, আমার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হয় না, বিকজ আমার যিনি ফিয়ন্সে রয়েছেন, তো উনি আমাকে এই ব্যাপারে অনেকটাই সাহায্য করেন। তো ওনার দিক থেকে আমি প্রথম থেকেই কোনো রকম সমস্যা পাইনি, তো উনি আমাকে অনেকটা সাপোর্টই করেছেন, হেল্পই করেছেন, যেটা অন্যরা পায় না। তো অনেকে বাড়িতে প্রবলেম হয় এটা নিয়ে। এছাড়া যেই সমস্যাটা আমি ফেস করি সেটা হচ্ছে যে এত বছর প্র্যাকটিসের পর যেটা হয়েছে না, তুমি সিক্স সেন্স বলো বা যাই বলো, এতটাই ওপেন হয়ে গেছে, 24 ঘন্টা না এখন চোখের সামনে মানুষের বেশি বেশি ওদের আমি দেখতে পাই, ঠিক আছে, শুনতে পাই ওদের কথা। তো সামটাইম না এগুলো আমাকে খুব ইরিটেট করে। ধরো আমি আমি নিজে ইন্ট্রোভার্ট পার্সন, ঠিক আছে, আমি কথা খুব কম বলি, সেইখানে 24 ঘন্টা আমার কানের সামনে কেউ বা কারা কথা বলে যাচ্ছে। ইভেন আমি যখন বাথরুমে যাই, বাথরুমে গিয়ে যখন আমি বাথরুমে গেছি, তো তখন মনে হচ্ছে যেন ওই পারে কোনো ঝগড়া বাজছে, ঠিক আছে? আমি মাঝে মাঝে বাথরুমে গেলে এখনো দরজা খুলে খুলে বাইরে মুখটা বার করে দেখেছি, আমাদের ঘরে ঝগড়া হচ্ছে না তো, কিন্তু অ্যাকচুয়ালি অন্য ডাইমেনশনে হচ্ছে, কিন্তু আমি এই ডাইমেনশনে শুনতে পাচ্ছি। এই জিনিসটা এমন হয়ে গেছে, ওই জন্য আমি এটা আমার টিচারকেও বলেছিলাম। তো আমার টিচার বলেছিলেন যে উইক্কা বা ম্যাজিকটা হচ্ছে কারোর ক্ষেত্রে গুণ, কারোর ক্ষেত্রে মানে অভিশাপ, ঠিক আছে? তুমি তোমার যেটা ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে আমি মনে হয় আমি দুটোই, কারণ আমি সামটাইম আমি এনজয় করি, ঠিক আছে, সামটাইম আমি ইরিটেট হয়ে যাই, ঠিক আছে? ধর সারাদিন কাজের পর খুব টায়ার্ড, আমি শুয়েছি, একটুখানি ঘুমিয়েছি, খাট নাড়িয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঘুমাতে পারলাম না বা শুতে পারলাম না, এই জিনিসটা ইরিটেট।
সারাদিন কাজের পর ধরো আমি বাথরুমে গেছি রিল্যাক্স হতে বা রিফ্রেশ হতে, তুমি বাথরুম করতে পারছো না, বারবার মনে হচ্ছে বাইরে মহাযুদ্ধ হচ্ছে এরকম ব্যাপার। দরজা খুলে দেখছো পুরো হোয়াইট, কিচ্ছু নেই, কিন্তু দরজা যেই বন্ধ করছো বাইরে মনে হচ্ছে যুদ্ধ তুমি হচ্ছে। বাবা মার সাথে থাকো তো? হ্যাঁ। তাদেরকে এই প্রবলেমগুলো বলেছো? তারা সবই জানে, ঠিক আছে, তো তারা আমার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে গেছে। কারণ যেহেতু এত বছর ধরে করছি, ওই জন্য আমার নিজের, আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটও হন্টেড হয়ে গেছে, এত স্পিরিট অ্যাক্টিভিটিস এত কিছু। তো এবার বাড়ির লোক প্রথমে অসুবিধা হতো, এখন তো ওরাও সিজন হয়ে গেছে এগুলোর সাথে। আর ফ্ল্যাটে যে থাকো তাদের আর বুঝতে পারে? না, ওরা বোধহয় বুঝতে পারে না, কারণ আমাকে কোনোদিন কিছু বলেনি, ঠিক আছে। আর বাইরে এই কারণে যাবে না, কারণ আমি প্রত্যেকদিন আমার ফ্ল্যাটে যে 4 সাইডে আমি হোয়াইট লাইট দিয়ে প্রোটেকশন দিয়ে রাখি, ঠিক আছে। তো আমার ফ্ল্যাটের বাইরেও কিছু যাবে না, বাইরে থেকে ভেতরেও কিছু আসবে না, যা ভেতরে আছে ভেতরেই থাকবে, বুঝতে পেরেছো, এরকম। তো আমার হোয়াইট লাইট দিয়ে এভরিডে প্রোটেকশন করা থাকে, তাই জন্য আমার মনে হয় না অন্য কাউকে ওটা কেউ ডিস্টার্ব করে। আজ থেকে প্রায় 20 বছর পর যদি এটা বেড়ে যায় হুম। বা তোমার কোনো না কোনো ভাবে তোমাকে যদি এফেক্ট করে, মানে কি বলবো, শারীরিকভাবে তোমার কোনো রোগ বা এরকম ব্যাধি দিল, তখন কি হবে? তখন তো আরো বেড়ে যাবে তোমার স্পিরিট, আরো তোমার বাড়ির সামনে মানে বেশি দেখো, সব আজ থেকে 20 বছর পর তো আমি আরো বেশি, 20 বছর আরো বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবো এই ক্ষেত্রে, ঠিক আছে। ও যদি আমাকে ভাবে 20 বছর পর গিয়ে ডিস্টার্ব করো, আমি তো 20 বছর পর গিয়ে ওর থেকে বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবো না। আমি এখন প্র্যাকটিস করছি, ধরো 20 বছর পর তোমার প্র্যাকটিসটাকে আরো উঁচু দরে দিয়ে দাঁড়াবে। তো তখন ন্যাচারালি আমার মনে হয় না ও আমাকে খচাবে, আমি ওকে খচাবো, ঠিক আছে। তখন একটা পাওয়ার চলে আসবে তোমার কাছে। একদম তাই। আর দাদা, এই যে স্পিরিটের ব্যাপারে যদি কোনো একটা স্টোরি দিয়ে আজকে আমাদের পডকাস্ট শেষ করি। দেখো, রিসেন্ট স্টোরি তোমাকে বলছি একটা, আমার একটা বন্ধুর জামাইবাবু রয়েছে, ওদের বারাসাতে বাড়ি, রিসেন্টলি মারা গেছে। ডেথটা নর্মাল হয়নি, ক্যান্সারে মারা গেছিলেন সম্ভবত। নর্মালি তো ক্যান্সার তো সবারই হয়। হ্যাঁ, সব না, পেইনটা পেয়ে মারা গেছে, ঠিক আছে। নর্মাল ডেথ আর পেইন পেয়ে মৃত্যুর মধ্যে একটা তফাৎ আছে কিন্তু, ঠিক আছে। তো পেইন, যেহেতু ক্যান্সারের পেইনটা নিয়ে মারা গেছেন, তো অনেকগুলো দোষ পেয়েছিল। তো বাড়ি থেকে দোষটা কাটায়নি, বলেছে যে আমরা 1 বছরের মাথায় কাটাবো। তো আমরা অনেকবার বলেছিলাম দোষটা কাটিয়ে নিতে, তো ওনারা গা করেনি। তো রিসেন্টলি এই সপ্তাহ দুয়েক ধরে না বাড়িতে অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, আওয়াজ হওয়া, ফিনান্সিয়াল ক্রাইসিস হওয়া বা ডিস্টার্ব থাকা, এগুলো হচ্ছে। তো আমরা একটা সিসিটিভি ইনস্টল করতে বলেছিলাম বাড়ির বাইরে। তো সেই সিসিটিভিতে ফুটেজে অর এবং সেই যে স্পিরিটটা যে ম্যানিফেস্টেশন, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে হয়তো আমি তোমাকে দিতে পারছি না, কিন্তু পরবর্তীকালে তোমাকে আমি দেবো, তুমি এটা ইউজ করতেই পারো তোমার এই চ্যানেলে। ভিডিওতে কি আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, পরবর্তীকালে তুমি ইউজ করতেই পারো। ধরুন তোমার ভিডিওটা যখন আসবে, আমি এই কথা বলতে বলতে সেই ভিডিওটা লোকেরা দেখছে, সেটা পারবে কি? নাকি ওটা তুমি আমাকে পারমিশন? একটু জিজ্ঞেস করতে হবে, বুঝলে? না হলে অসুবিধা হ্যাঁ। নেই, দেখো সেটা নিয়ে যেমন তো লোকের এই ব্যাপারটা ডিসক্লোজ করতে চায় না, কিছু লোক, বুঝলে? অনেকের একটা ভয়ভীতি থাকে, অনেকের একটা সামাজিক ব্যাপার থাকে, তো অনেকে ডিসক্লোজ করতে চায় না, তো সেই জন্যই আমি এটা বলছিলাম তোমাকে। তো আমরা অনেকবার চেয়েছিলাম যে গিয়ে হিলিং করার জন্য বা জিনিসটা রিমুভ করার জন্য, কোনো না কোনোভাবে অবস্টাকেল আসছে, কোনো না কোনোভাবে ওরা টাইম দিতে পারছে না, বা আমাদের যে টাইম হচ্ছে ওদের হচ্ছে না, ওদের কোনো রকম হচ্ছে, সেই জন্য এটা ডিলে হতে হতে এখন ওরা আর আমাদেরও বলেনি, আমরা ওনাদের আর বলিনি, তো জিনিসটা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। কিন্তু ওনাদের এই কাজটা করি না উচিত, না হলে পরবর্তীকালে কারোর উপরে, যে কারোর তোমার উপরে মনে হয় না কোনোভাবে বাধা পাচ্ছেন তারা? তারা বাধা পাচ্ছে না। দেখো, স্পিরিটটা কি করে, স্পিরিট, ধরো তুমি আমাকে সাথে কিছু বললে যে আমাকে একটা এরকম একটা প্রবলেম হচ্ছে, আমার একটা হিলিং করে দাও বা কোনো একটা প্রোটেকশন করে দাও, তুমি আমাকে যেই মুহূর্তে বলছো সেই মুহূর্তে ওরা জানতে পেরে যায় তুমি আমার সঙ্গে কথা বলছো। তো ওরাও চাইবে যাতে আমি না যাই, ঠিক আছে, ও যাওয়ার জায়গাটাকে ওরাও বন্ধ করে দিয়ে দেবো, ওরাও ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমার বাড়িতে যদি তুমি আমাকে আসতে না দাও, আমি তো জোর করে তোমার বাড়িতে ঢুকতে পারবো না, সেটা হয় না। আর আমাদের উইকাতে নিয়মই আছে যে তুমি যদি আমাকে অ্যাপ্রোচ না করো, আমি তোমাকে কোনোদিনই বলবো না, এটা উইকেন্ডের মধ্যে ব্যাপারটা রয়েছে। ঠিক আছে? তুমি আমার নিজে যেচে তুমি কোনো কাজ করো উইকা না। কখনো নিজে যেচে কিছু করে না, তোমাকে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে ফার্স্ট, যে হিলিং এর জন্য হোক বা যাই কিছু হোক, তুমি আমাকে বললে তখন উইকা তোমাকে হেল্প করবে, কিন্তু উইকা নিজে থেকে গিয়ে তোমাকে, ইভেন উইকা নিজে বাড়ির লোককেও হেল্প করে না যদি না বাড়ির লোক এসে বলে যে আমার এটা দরকার। তো উইকা এরকম ভাবে কাজ করে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজকের পডকাস্টটা এতটা খুবই ভালো লাগলো। আর আমরা নেক্সট পডকাস্টে আমি কি শুনবো? দেখো, যদি ছোট করে একটু বলে দাও। নেক্সট পডকাস্টে আমরা উইকা বা ইজিপ্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। উইকা কি বা কোথা থেকে এসছে, আপার ইজিপ্ট লোয়ার ইজিপ্টের কনসেপ্টটা, এটা অনেকেই জানেন না, তো এটা নিয়ে কি গড অ্যান্ড গডেস রয়েছে। এছাড়াও আমার একটা কভেন আমরা স্টার্ট করেছি, তো সেপ্টেম্বর থেকে কভেন স্টার্ট হয়েছে, তো যারা যারা জয়েন করতে চান তো করতে পারেন, আমাদের ক্লাস চলছে। এছাড়া আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে আমাদের একটা হন্টিং রয়েছে ডাউ হিলে, দার্জিলিংয়ের কিছু কোর এরিয়াগুলো, পিছনে অবজারভেটরি হিল থেকে শুরু করে ডাউ হিল, ডেথ রোড,
ভিক্টোরিয়া বয়েজ, তো আমরা চেষ্টা করছি ভিক্টোরিয়া বয়েজে যদি ভেতরে ঢোকা যায় পারমিশন নিয়ে, তো ওখানে যদি কিছু করা যায়। এটা তোমার আমার নাম্বার দিয়ে দিয়েছি ওখানে, একদম। তো তোমার নাম্বার কন্ট্যাক্ট করলে তো হয়েই যাবে। একদম। আর আমাদের এই ট্যুরটা কেন করবে লোকে, বাকি তো অনেক হন্টিং ট্যুর হয়, এই ট্যুরটা এই কারণে করবে যারা আমাদের সঙ্গে এই ট্যুরে জুড়বে, আমরা তাদেরকে প্রথমে প্রোটেকশন অ্যামুলেট দেবো, ক্রিস্টালস দেবো, যাতে তাদের কোনো রকম ফিজিক্যাল হার্ম না হয়। সেকেন্ড, আমাদের প্রত্যেক দিন হন্টিং থেকে ফেরার পর আমাদের রুমে এভরিডে হিলিং থাকবে, সাউন্ডিং থাকবে, কোল্ডেন থেরাপি থাকবে, সব কিছু থাকবে। প্লাস যেদিন লাস্ট ডে থাকবে, আমাদের 3 দিনের হচ্ছে, লাস্ট দিন আমাদের হচ্ছে ট্যারো রিডিং থাকবে। ট্যারো রিডিং এ তারা 7 দিন বা আগামী দিনে কি হতে চলেছে, একটা করে কার্ড তারা বাছতেই পারে যে তাদের কি হতে চলেছে, তারা আমাদের একটা রিডিং তারা আমাদের থেকে পাবে। তো এই কারণে যারা জুড়তে চান আমাদের সঙ্গে অবশ্যই জুড়তে পারেন। ঠিক আছে। আর আর কি বলবো আগে, এক- তাহলে নেক্সট এপিসোডে আমাদের দেখা হচ্ছে। একদম। গল্প কিছু ঘটনা পাবো না নেক্সট এপিসোডে? অবশ্যই, ঘটনার কোনো শেষ নেই, হন্টিং সারাদিন ঠিক আছে। চলছে, হন্টিং এখন তাহলে থ্যাংক ইউ দাদা, Thank you. থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সাথে দাদা সৌরভ দা এবং ক্যামেরার পেছনে কিংসুক সেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।